অপরদিকে আদিবা সারা রাত ভালো করে ঘুমাতে পারেনি, কারণ সে এই বিয়েটা করতে পারবে না। সে এখন বুঝতে পারতেছে সে কত বড় ভুল করতে যাচ্ছিল। সে বুঝে ফেলেছে যে সে মনে মনে আমাকে ভালোবাসে। তাই আদিবা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার আব্বুর কাছে চলে যায়। তার আব্বুর সামনে গিয়ে, আপু ভেতরে আসবো? মা, ভেতরে আয়। আপু তোমার সাথে আমার জরুরি একটা কথা ছিল। তাই তিনি জিজ্ঞাসা করলেন, বল কি হয়েছে? আপু আমি এই বিয়েটা করতে পারবো না, তুমি সবাইকে মানা করে দাও। মা, তুই কি জানিস তুই কি বলতেছিস? আপু আমি খুব ভালো করেই জানি আমি কি বলতেছি। কেন তুই এই বিয়েটা করতে পারবি না? কারণ আমি শ্রাবণকে ভালোবাসি। দেখ মা, তোকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি সবসময় চাইবো আমার মেয়ে যেন তার স্বামী সংসার নিয়ে সুখী থাকুক। কিন্তু আব্বু তুমি আমাকে এখন এইগুলো বলতেছো কেন? দেখ মা, বিয়ের আর মাত্র 2 দিন বাকি। এখন বিয়েটা আটকাতে হলে আমাকে অনেক কথার সম্মুখীন হতে হবে। তার মানে তুমি পারবে না? কেন পারবো না? ওই যে বললাম, আমি চাই তুই সবসময় সুখী থাক। আমি এখনই বিয়েটা বন্ধ করার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, এখনই করতেছি। ধন্যবাদ আব্বু। এই বলে আদিবা আঙ্কেলকে জড়িয়ে ধরে। কিন্তু আদিবা, মা আমার, আমি একটা কথা বুঝলাম না। কি কথা আব্বু? এই যে আমি যখন তোকে বলেছিলাম তুই কাউকে পছন্দ করিস কিনা, তখন তো তুই কিছুই বলিসনি আমাকে। আব্বু তখন আমি নিজেও জানতাম না যে আমি শ্রাবণকে পছন্দ করি। কি যে বলিস না, আমি তো ভেবেই নিয়েছিলাম যে তুই আমাকে তখন অবশ্যই শ্রাবণের কথা বলবি, কিন্তু তুই আমাকে অবাক করে দিয়ে আমার পছন্দ করা ছেলের সাথে বিয়েতে রাজি হয়ে যাস। কেন আব্বু, তোমার এমনটা মনে হয়েছিল কেন? এখানে শুধু আমার না, সবাই দেখলেই বুঝবে যে তুই শ্রাবণকে কতটা পছন্দ করিস। বুঝলাম না আব্বু, সকলের এমনটা মনে হবে কেন? এই তো 2 বছর ধরে দেখে আসতেছি শ্রাবণের প্রতি তো যত্ন, কেয়ার, ভালোবাসা, সবসময় ওর কাছে থাকা ইত্যাদি। আব্বু নিজের প্রতি আজ খুবই খারাপ লাগতেছে। কেন? তুমি জানো না আব্বু, শ্রাবণ আমাকে 3 দিন আগে প্রপোজ করেছিল। তারপরেও তুই কি করলি? আমি ওর সাথে অনেক খারাপ ভাষায় কথা বলি আর ওকে ফিরিয়ে দিই। মা, কাজটা তুই একদম ঠিক করিস নাই। তোকে আমি এই শিক্ষা কোনোদিনই দেইনি যে তুই কাউকে তার দুর্বল জায়গায় আঘাত করবে। আর তুই ভালো করেই জানিস শ্রাবণের সবচেয়ে বড় দুর্বল ও একজন এতিম। আর তুই কিনা ওকে সেটাই বলে আঘাত করেছিস। এটা একদম ঠিক হয়নি। আব্বু তুমি তো জানো যে আমি রেগে গেলে কি থেকে কি বলি, কিছুই মাথায় থাকে না। কান্না করিস না। শ্রাবণ এখন কোথায়? জানি না আব্বু, হয়তো ওর রুমে আছে। মানে তুই এতদিন ওর সাথে কথা বলিস নাই? না আব্বু। এইটা তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। তুই খুব ভালো করেই জানিস শ্রাবণের এই শহরে কেউ নেই। আর তুই কিনা ওর সাথে এই 3 দিন কথা বলিস নাই। কে জানে ছেলেটা কোথায় কি খেয়েছে। আব্বু আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এখন কান্না করে কোনো লাভ নেই। আমি যতটুকু জানি শ্রাবণ খুবই ভালো একটা ছেলে। ওর টাকার প্রতি কোনো লোভ নেই, এইটা আমি ওর চোখ দেখেই বলতে পারি। আর তুই ওকে টাকা নিয়ে মোটা দিয়েছিস। জানি না এখন শ্রাবণ তোকে ক্ষমা করবে কিনা। আব্বু তুমি এমনটা বলো না প্লিজ। তুই শান্ত হ, আমি বিয়েটা ভেঙে দিচ্ছি। আর তুই শ্রাবণের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে, এরপর বাকি ব্যবস্থা আমি করতেছি। আদিবা কান্না করতে থাকে। এরপর আদিবা নিচের রুমে চলে যায় আর কান্না করতেই থাকে। এদিকে সারা বাড়িতে জানাজানি হয়ে যায় এই বিয়েটার হচ্ছে না। দারুণ চাচি এই খবর শুনে ভাবে, তাহলে আমার দেওয়া গিফটের কি হবে। তাই সে দেরি না করে আদিবার বাসায় চলে যায়। সেখানে গিয়ে আঙ্কেলের সাথে কথা বলে আদিবার রুমের সামনে যায়। গিয়ে দরজায় টোকা দেয়। আদিবা দরজা ধাক্কানোর আওয়াজ শুনে কান্না বন্ধ করে দেয়। ম্যাডাম ভিতরে আছেন? ভিতরে আসবো? কে? ম্যাডাম আমি আপনাদের বাসার দারোয়ান। আসুন, দরজা খোলা আছে। ম্যাম আপনার জন্য এইটা। আমার দেওয়া বক্সটি আদিবার দিকে এগিয়ে দিয়ে বলল, কি এটা? ম্যাম আপনার বিয়ে তো ভেঙে দিয়েছেন, আর আপনার বন্ধু শ্রাবণ সে আমাকে এটা দিয়েছিল আপনার বিয়ের দিন উপহার হিসেবে দিতে। যেহেতু বিয়েটাই হচ্ছে না তাহলে এটা আমার কাছে রেখে আর কি করব, তাই আপনাকে দিয়ে গেলাম। আদিবা বক্সটা নিয়ে চুপ করে রইল। ম্যাডাম আমি এবার আসি। এই বলে দারুণ চাচা রুমের বাইরে চলে যায়। আদিবা বসে বসে ভাবতে লাগলো, কি হচ্ছে তার সাথে। আমি কি তাহলে তার বিয়েতে আসতাম না? আর আসবই বা কেন? সে তো আমাকে নিজে আসতে বারণ করে দিয়েছে। এসে সে ভাবছিল। আদিবা দেরি না করে তাড়াতাড়ি বক্সটা খোলে। কিন্তু বক্সটা খুলে আদিবা খুব বড়সড় একটা শক খায়। কারণ আদিবা বক্স খুলে দেখতে পায় অনেকগুলো টাকার বান্ডিল। কিন্তু আদিবা বুঝতে পারছে না এত টাকা কেন এখানে, আর এত টাকা আমি পেলামই কোথায়, আর তাকে এবার কেন দিলাম। কিছুই সে ভেবে পাচ্ছে না। টাকাগুলো নিচে আদিবা দেখলো একটা নীল শাড়ি।
নীল রঙের শাড়ি আদিবার খুবই পছন্দ। এটা দেখে আদিবার মনটা ভালো হয়ে গেল, কিন্তু কিছুতে এইসবের মানে বুঝতে পারতেছে না। ঠিক তখন আদিবার চোখ গেল বক্সের একদম শেষে একটা চিঠি রাখা আছে। আদিবা কিছু না ভেবেই তাড়াহুড়ো করে চিঠিটা খোলে, এরপর পড়তে শুরু করে। কিরে আদিবাসী, কেমন আছিস? সরি রে তোকে আদিবাসী বলার জন্য, তুই তো জানিসই আমি এমনই, আর চিঠিও লিখতে পারি না। তারপরেও লিখলাম। এই চিঠিটা হয়তো তোর কাছে তোর বিয়ের পরেই পৌঁছাবে। আমি জানি তুই খুব সুখী হবে বিয়ের পর। আমার মতো এতিম ছেলেকে তোর হয়তো মনেই থাকবে না। তুই তো জানিসই আমার কেউ নেই, তাই নিজে যা পেরেছি তাই দিয়ে তোর জন্য একটা শাড়ি কিনেছি। জানি তুই কোনোদিনও সেটা পরবি না, কিন্তু কি করব বল, মনটা যে মানে না। খুব ইচ্ছে ছিল তোকে বধূ সাজে দেখব, কিন্তু সেটা আর হলো কই। আমি কোনোদিনই তো কন্যার পাশে দেখতে পারবো না, তাই তোর বিয়েতেও আসতে পারলাম না। আর তুই নিজে বলেছিলি যে আমি তোর সামনে যেন আর না আসি। তোর কোনো কথাই আমি ঠিকভাবে রাখতে পারিনি, তাই নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব তোর এই কথাটা রাখার জন্য। আমি সে কখন থেকে বকবক করেই যাচ্ছি, জানি না হাজারো গিফটের মাঝে আমার এই গিফট আর চিঠি তোর কাছে পৌঁছাবে কিনা। তবুও নিজের মনের ভিতর রাখা কথাগুলো বলেই দিলাম। আমি আগে বুঝতাম না যে ভালোবাসা কি, আর কখনো বুঝতেও চাইনি, কিন্তু শেষমেশ কি হলো দেখ, তোর আর আমার এই সুন্দর সম্পর্কের রীতি ঘটলো। আসলে এটা আমারই ভুল ছিল, কিন্তু আমি কি করব? যখনই শুনেছি তোর বিয়ে ঠিক হয়ে গেছে, তখন থেকে কেন জানি নিজেকে কন্ট্রোলই করতে পারিনি। তাই সকল বাধা ভেঙে তোকে বলেই দিলাম, আর তুই তার সঠিক জবাব দিলি। খুব ভালো লাগছে তোর কাছ থেকে এই কথাগুলো শুনে। আসলে আমার মনেই ছিল না যে আমি একটা এতিম। আর টাকার কথা বলতেছিলি না, টাকা টাকা টাকা, এই টাকা দিয়ে কি কোনোদিন ভালোবাসা কেনা যায়? যদি যেত তাহলে হয়তো, থাক আর কিছু বলবো না, অনেক কিছু এমনিতেই বলে ফেলেছি। আর তুই হয়তো অবাক হচ্ছিস যে তোকে হঠাৎ এই সামান্য কয়েকটা টাকা কেন দিয়েছি। আমি তোর কাছ থেকে যত টাকা নিয়েছি এখানে তার থেকে কিছু টাকা বেশি আছে। হয়তো তুই ভাবছিস এই টাকা আমি ফেরত দিচ্ছি কেন, আর কোথায় পেলাম টাকা। আমি এতিম ছোট লোক হতে পারি, কিন্তু কারো কাছে ঋণী হয়ে থাকতে পারি না। আর কোথায় পেলাম এত টাকা? কিছু কিছু জিনিস না জানাই ভালো, থাক না কিছু রহস্য। হয়তো অনেক বছর পর কোনো এক ব্যস্ত শহরে দেখা হয়ে যাবে তোর আর আমার। তোর পাশে হয়তো তখন তোর স্বামী থাকবে। হাজার চেষ্টা করলেও সেদিন গিয়ে বলতে পারবো না, কিরে আদিবাসী এই অসময়ে এখানে কি করে বেড়াচ্ছিস। বলতে পারবো না, আমার খুব ক্ষুধা লেগেছে, কিছু খেয়ে নি চল। আর বিল কিন্তু তোকে দিতে হবে। তুই হয়তো বলতে পারবি না, এই শ্রাবণ চল না ফুচকা খাই। এ মামা খুব ভালো করে বানাও ফুচকা। সেদিন হয়তো সব কিছুই ভুলে যাবি তুই, কিন্তু বিশ্বাস কর আমি মরে গেলেও তোর সাথে কাটানো এই বছরগুলো বলতে পারবো না। আর পিছু টেনে লাভ নেই, ভালো থাকি সারা জীবন, সবসময় এই কামনাই করি। আর আমি তোকে শেষবারের জন্য একটা কথা বলতে চাই। কথাটা আর তুই করে বলতে চাই না, কারণ তুই শব্দটা বন্ধুত্বে মানায়, ভালোবাসায় নয়। আমি তোমাকে ভালোবাসি আদিবা, অনেক অনেক ভালোবাসি, যেটা আর প্রকাশ করা যাবে না। সরি তোর বিয়ে হয়ে যাওয়ার পরে কথাটা বললাম, কারণ আমি জানি তোকে এই কথাটা বলার সুযোগ আর কোনোদিন আসবে না। আলবিদা, এতে একটা এতিম ছোট লোক ছেলে। চিঠিটা পড়ার পর আদিবা বসে জোরে জোরে কান্না করতে লাগলো। আদিবা ভাবতেও পারছে না যে সে আমাকে কতটা কষ্ট দিয়েছে। আদিবা উঠে দাঁড়ালো, এরপর নিজে নিজেকে বলতে লাগলো, আমি শ্রাবণের সাথে অনেক অন্যায় করে ফেলেছি, জানি এর ক্ষমা হয় না, তারপরেও শ্রাবণের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে আমাকে। এই জন্য আদিবা তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে আমার বাসার দিকে আসতে লাগলো। আমার রুমের সামনে এসে দেখলো রুম লক করা। অনেক ধাক্কাধাক্কি করলো, কিন্তু কেউ দরজা খুললো না। তাই আদিবা বাধ্য হয়েই ওর নিজের রুমে চলে গেল, কারণ আদিবার কাছে আমার রুমের আরেকটা চাবি আছে, যেটা আদিবা আমার কাছ থেকে নিয়েছিল। আদিবা নিজের রুম থেকে চাবি নিয়ে আবারও আমার রুমের সামনে চলে এলো। এরপর তাড়াহুড়ো করে দরজা খুললো, কিন্তু দরজা খুলেই দেখলো যে চারদিকে অন্ধকার, সব জানালা বন্ধ করা, এই জন্য হয়তো অন্ধকার। আর কিসের একটা পচা গন্ধ আসতেছে। তাই আদিবা রুমের লাইট অন করলো, কিন্তু লাইট অন করে দেখলো যে আমার টেবিলের উপরে সেদিনের খাবার পচে গেছে। আদিবা এটা দেখে অবাক হয়ে গেল, তার মানে কি আমি এখানে থাকি না? আদিবার চোখ হঠাৎ করে অন্যদিকে চলে গেল, কারণ সেখানে আদিবার দেওয়া নীল কালারের সেই পাঞ্জাবিটা পরে আছে, যেটা আদিবা আমাকে গিফট করেছিল। আদিবা পাঞ্জাবিটা হাতে নিল, কিন্তু এরপর আদিবা যা দেখলো সেটা দেখে আদিবা খুব ভয় পেয়ে গেল, কারণ আদিবা লক্ষ্য করলো যে রুমের এক পাশে কাঁচের টুকরা ভেঙে পড়ে আছে, আর নিচে অনেক রক্ত, যেটা শুকিয়েও গেছে। আদিবা নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছে না, যে ছেলের একটু কলমের আঘাতে পুরো বাসা মাথায় করে ফেলায়, আর আজ সেই ছেলে আয়না ভেঙে কতটা রক্ত জড়িয়েছে। আদিবার মাথাটা যেন কিছুতে কাজ করতেছে না, চোখ থেকে অনবরত পানি ঝরতেছে। আদিবার ওখানে না থেকে সোজা আব্বুর রুমে চলে গেল। আঙ্কেল ফোনে কারোর সাথে কথা বলতেছিলেন, তখন আদিবা গিয়ে কান্না করতে করতে তার আব্বুকে জড়িয়ে ধরলো। আঙ্কেল কিছু বুঝতে না পেরে ফোন কেটে দিল, এরপর বলতে লাগলো, এই পাগলি, আরে কান্না করতেছিস কেন? আমি তো তোর বিয়েটা ভেঙে দিয়েছি, আর কান্না করতে হবে না। কিন্তু আদিবা একভাবে কান্না করেই যাচ্ছে। আদিবা, কি হয়েছে?
আমাকে তো বলবি নাকি? কান্নার কারণে কিছু বলতে পারতেছে না। আপু আমি কি হয়েছে মা, খুলে বল আমাকে। শ্রাবণের রুমে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি। এরপর আদিবা তার আব্বুকে সবকিছু খুলে বলে। আদিবার কথা শুনেই আঙ্কেল অনেকটা অবাক হয়ে যায়। এরপর হঠাৎই আদিবা কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। আঙ্কেল অনেক চিন্তিত হয়ে পড়েন, তার একমাত্র মেয়ে। তাই আঙ্কেল আর দেরি না করে ডক্টরকে ফোন দেয়। কিছু সময় পর ডক্টর এসে আদিবাকে চেক আপ করে। দেখুন, চিন্তার কোনো কারণ নেই, তবে ভবিষ্যৎ অনেক বড় কিছু হতে পারে। মানে? মনে হচ্ছে রোগীর মাথায় অনেক আঘাত পেয়েছে। এটা শারীরিক আঘাত নয়, এটাকে বলে মানসিক আঘাত, যার কারণে রোগী জ্ঞান হারিয়েছে। ভবিষ্যতে এমন কোনো কিছু করবেন না যাতে করে এমনটা হয়। আচ্ছা। এরপর ডক্টর চলে যায়। অপরদিকে আঙ্কেল বুঝতে পারে যে আমি আদিবার উপরে রাগ করে বাসা ছেড়ে চলে গেছি। সেদিন রাতে যখন আমার সাথে দেখা হয়েছিল তখন হয়তো আমি এখান থেকে চলে গেছি। যেভাবেই হোক শ্রাবণকে খুঁজে বের করতে হবে, তা না হলে আমার মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আঙ্কেল এইগুলো ভাবতে ভাবতে পুলিশকে ফোন দিয়ে সবটা বলল। পুলিশ আমাকে খুঁজতেও লাগলো। এদিকে আমি আর রাফি দুজনেই অনেক গল্প করলাম, কারণ আজকে প্রায় অনেক বছর পর প্রিয় বন্ধুর সাথে দেখা হয়েছে। বিকেলে অফিস করে রাফিকে নিয়ে 3 হারামির কাছে গেলাম। সেখানে রাফিকে সকলের সাথে পরিচয় করে দিলাম। কিছু সময় আড্ডা দিয়ে আমি সেখান থেকে গাড়ি নিয়ে সোজা আপুর স্কুলের সামনে চলে এলাম। সেখানে এসে দেখি স্কুলে কিছু সময় আগে ছুটি হয়ে গেছে। জান্নাতকে দেখলাম স্কুলের একপাশে দাঁড়িয়ে আছে। আমি ওর সামনে গিয়ে গাড়ি থামালাম, কিন্তু আমাকে দেখেও সে গাড়ি থেকে দূরে দাঁড়িয়ে আছে। বুঝলাম রাগ করেছে। আমি অনেক কষ্টে আপুকে গাড়ি বসে সোজা বাসায় চলে আসলাম। আপু গাড়ি থেকে নেমে বাসার ভিতর চলে যেতে লাগলো। তখনই বললাম, সরি আপু, আমার ভুল হয়ে গেছে, আর কখনো লেট করব না। মাফ করতে পারি একটা শর্তে। কি শর্ত বল? যদি আমাকে অনেকগুলো চকলেট এনে দাও তাহলেই মাফ করতে পারি। আচ্ছা দেব, অনেকগুলো এনে দেব। এবার 80টা দে তো। এই তো, এইবার ঠিক আছে। এবার চল ভিতরে যাওয়া যাক। ভাইয়া চলো। এরপর আমি আর আপু ভিতরে চলে গেলাম। আপু তুই ফ্রেশ হয়ে একটু আমার রুমে আসিস তো, তোর সাথে একটু কথা আছে। ওকে ভাইয়া। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তখনই ফোনে একটা মেসেজ এলো। আমি মেসেজ চেক করতে গেলাম, তেমন কিছু না, জাস্ট একটা অফারের মেসেজ। কিন্তু তখনই আদিবার কথা মনে পড়ে গেল, কারণ মোবাইলে যে আদিবার ছবি দেওয়া। আদিবার হাসি মাখা মুখটা দেখে নিজের মুখে একটা হাসি চলে এলো। ও হয়তো অনেক হ্যাপি হবে ও নতুন মানুষের সাথে। আমি কিছু চাই না, আদিবা খুশি থাকলে আমিও খুশি। তখনই জান্নাত আমার রুমে এলো। ভাইয়া। হ্যাঁ আয়, তোর জন্য অপেক্ষা করতেছিলাম। ভাইয়া বলো কি বলবে? আজকে সন্ধ্যার পর আমার একটা ফ্রেন্ড আসবে। ও হ্যাঁ, ওর নাম রাফি, তোকে হয়তো বলেছিলাম। ও হ্যাঁ, রাফি ভাইয়া, তুমি বলেছিলে ওই দিন রাতে। হ্যাঁ, রাতে ডিনার আমাদের এখানে করবে। বউকে নিয়ে একটু ভালো মন্দ রান্না করিস। এটা আর তোমাকে বলতে হবে না, আমি আছি না। এরপর জান্নাত রুমে চলে গেল। আমি বাসা থেকে বের হয়ে গেলাম, উদ্দেশ্য রাফিকে নিয়ে একেবারে বাসায় আসবো রাতে। এদিকে বিকেল 5টার সময় আদিবার জ্ঞান ফিরে আসে। আদিবার চোখ মিলেই ওর সামনের আব্বুকে দেখতে পায়। সাথে সাথে আদিবা তার আব্বুকে জিজ্ঞাসা করে, আব্বু শ্রাবণকে পাওয়া গেছে? কোথায় ও? ওকে তো দেখতে পারতেছি না। মা তুই শান্ত হয়ে বস, আমি আমার সবটুকু দিয়ে শ্রাবণকে খুঁজতেছি, তো চিন্তা করা লাগবে না। আব্বু তার মানে এখনো শ্রাবণের কোনো খোঁজ পাওয়া যায়নি? মা তুই প্লিজ একটু বোঝার চেষ্টা কর। কি করে বুঝবো আব্বু? আমি জানি ওকে তুমি খুঁজে দিবে না। এত বড় শহরে কোথায় খুঁজবে তুমি শ্রাবণকে? আর শ্রাবণ যে এই শহরেই আছে তার গ্যারান্টি কি? তুই বোঝার চেষ্টা কর, এত রাতে শরীরের ক্ষতি হবে। আর তাছাড়া আমি পুলিশের কাছে গিয়েছিলাম, ছবি দিয়ে এসেছি, তারা বলেছে 2 দিনের মধ্যে খুঁজে দিবে। আব্বু সত্যি বলতেছো তো? তোকে শুধু শুধু আর উত্তেজিত হতে হবে না। আব্বু যে কোনো মূল্যেই আমার শ্রাবণকে চাই। আচ্ছা মা, এইবার কিছু খেয়ে নে, সেই সকাল থেকে কিছু খাসনি। দাও। ওকে তুই একটু বস, আমি খাবার নিয়ে আসতেছি। এইভাবে আদিবা আর আব্বু কোনোভাবে আদিবাকে শান্ত করলো। অপর প্রান্তে থানার পুলিশ পড়েছে অনেক বিপদে। বাংলাদেশের বড় বিজনেসম্যানদের মধ্যে একজন আদিবার আব্বু এসে কিছুক্ষণ আগে ছবি দিয়ে গেছে আর বলেছে 2 দিনের মধ্যে ছেলেটাকে খুঁজে এনে যেন তার সামনে আনা হয়। তাই পুলিশ অফিসার তার সহকারীকে ডাক দিলেন। জি স্যার, বলুন কি জন্য ডেকেছেন? এই ছেলেটাকে চিনেন আপনি? না স্যার, কে এই ছেলে? আমিও তো চিনি না, একে খুঁজতে হবে। কিন্তু স্যার একে খুঁজে কি করবেন? একটু আগে কে এসেছিল দেখেছেন? কি যেন নাম, মানে মনে নাই, তবে টেলিভিশনে 2বার দেখেছি মনে হয়। সে এই ছবিটা আমাকে দিয়ে গেল আর খুঁজতে বললো। ছেলেটা নাকি এই শহরের নাই সম্ভবত, আর এর গ্রামের বাড়ি নাকি সিলেট। স্যার আপনি কি করে জানলেন?
আরে বোকা, মিস্টার জাহিদুল ইসলাম বলে গেছে। ও স্যার, বুঝেছি। এই নিন ছবিটা, আর এই ছবিটি সব পুলিশ স্টেশনে পাঠিয়ে দিন। খুব তাড়াতাড়ি এই ছেলেকে আমরা চাই। ওকে স্যার। এরপর আমার ছবি সকল পুলিশ স্টেশনে পাঠিয়ে দেওয়া হলো। এই বি গ্রুপের আসল মালিক যে এখন তার কোম্পানিতে জয়েন করেছে সেটা মোটামুটি সবাই জানে, সকলে জানারই কথা। কারণ সিলেটের বড় বড় প্রাইভেট কোম্পানিগুলোর মধ্যে এটা সকলের শীর্ষে আছে। ঠিক তেমনই সিলেটের মূল পুলিশ স্টেশন মানে সিলেট রেঞ্জের ওসি সাহেব মোটামুটি আমাকে চেনে। তিনি বসে বসে একটা কেসের ফাইল চেক করছিলেন। ঠিক তখনই তার রুমে পিয়ন আসে। স্যার, এই যে একটা খাম, এটা আপনার জন্য। কি দিয়েছে ওটা? আরে এর ভিতরেই বাকি। স্যার, এই ঢাকা অরেঞ্জ থেকে এসেছে। কিন্তু কি আছে এর ভিতরে? একটা ছেলের ছবি আছে, ছেলেটাকে খুঁজে ফেলে যোগাযোগ করতে বলা হয়েছে। আচ্ছা, আপনি এবার আসুন। ওকে স্যার। এরপর ওসি সাহেব খামটা খুলল, কিন্তু ছবিটি খুলে অনেক অবাক হলেন। কারণ ছবিটির কারণে ছবিটি ছিল আমার। তাই তিনি দেরি না করে ঢাকা মেইন অফিসে ফোন দিলেন। সেখান থেকে ওসি সাহেব সব কিছু জানতে পারলো। এবার তার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেল। একবার ভেবেছিলেন সব কিছু বলে দেবে যে আমি এখন সিলেট আছি, কিন্তু ওসি সাহেব সেটা করলেন না। কারণ তিনি একবার আমার সাথে দেখা করে বিষয়টি বুঝতে চায়, কেন আমি ঢাকা থেকে হঠাৎ সিলেটে চলে গেলাম, আর মিস্টার জাহিদুলের সাথে এবার সম্পর্ক কিসের। এদিকে আমি আর রাফি আমার সেই পুরনো স্কুল ক্যাম্পাসে বসে আছি। আমি রাফিকে আমার বিভিন্ন ছোটোবেলার গল্প শোনাচ্ছি, আর রাফি সে একইভাবে এসেই চলেছে। আমি অবশ্য এতে অনেক মজা পাচ্ছিলাম, তাই আমি ওকে একের পর এক গল্প বলেই যাচ্ছি। ঠিক তখনই একটা গাড়ি এসে আমাদের সামনে থামে। গাড়ি থেকে দুইজন পুলিশ বসা আছে, একজন ড্রাইভ করছে আর অন্যজন গাড়িতে বসে আছে। কিন্তু এরা হঠাৎ আমাদের সামনে এসে থামলো কেন? আর আমি আর রাফি সেগুলো চিন্তা করতেছি। ঠিক তখনই যে পুলিশ অফিসার বসা ছিল তিনি গাড়ি থেকে নেমে আমার সামনে এলেন আর আমাকে বললেন, বুঝতে পারি। জি স্যার, বসুন, এতে বলার কি আছে। আমি ইন্সপেক্টর তন্ময়, এই শহরের পাশের থানার ওসি। জি স্যার, আমি শ্রাবণ। এই জানি, বলার দরকার নেই। আপনার কাছে একটা দরকারি এসেছি। কি দরকার বলুন। পকেট থেকে একটা ছবি বের করে আমার সামনে ধরলো। ছবিটা দেখে তো আমি অবাক হলাম, কারণ ছবিটা আমার। এটা আপনি না? হ্যাঁ, কিন্তু বিষয়টা কি বুঝলাম না তো। ঢাকা থেকে মিস্টার জহিদুল আপনাকে খুঁজতে এই ছবিটি পাঠিয়েছে। জাহিদুল আঙ্কেলের কথা শুনে অনেক অবাক হলাম, কিন্তু আঙ্কেল আমাকে খুঁজতে পুলিশ স্টেশনে কেন এসেছে? আমি তো কোনো মাসের ভাড়া বকে রাখি না। এগুলো মনে মনে ভাবতেছি। আর রাফি তো চুপ করে আছে। বেশি ভাবার দরকার নেই। এনার মেয়েকে কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, আদিবা। আদিবা নাকি তোমাকে খোঁজ করতেছে আর অনেক কান্নাকাটি করতেছে, তাই তিনি তোমাকে খুঁজতেছে। মানে? এখন আমি কি আপনার খোঁজ দিয়ে দিব? আদিবাকে কিছুতে আমি আমার বাসার ঠিকানা দেব না। এতে করে আমার কাছে এলে আমি আরও দুর্বল হয়ে পড়ব। না স্যার, আমার খোঁজ আপনি কাউকে দিবেন না, প্লিজ। প্লিজ বলার দরকার নেই। আমিও ঠিক এটাই সন্দেহ করেছিলাম, তাই তোমায় খোঁজ না দিয়ে আগে তোমার কাছে এলাম। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। এবার তাহলে আমি আসি। ওকে স্যার। এরপর পুলিশ অফিসার চলে গেলেন। তখনই রাফি বলল, কি হয়েছে রে? মি তো কিছুই বুঝতে পারছি না, খুলে বল। ভাই, আদিবার বিয়ে কাল, তাই হয়তো তার বিয়ের সকল দায়িত্ব আমাকে নিতে হবে বলে আঙ্কেল খুঁজতেছে। আঙ্কেলের তো কোনো ছেলে নেই, তাই। দূর, বাদ দেই আবিদার কথা। হ্যাঁ চল, অনেক রাত হয়েছে, বাসায় যাওয়া যাক। চল, আমার তো আর তর সইতেছে না, নতুন একটা বোন পাবো আমি। হ্যাঁ চল। বাসা বেশি দূরে নয়, তাই আমি আর রাফি হেঁটেই বাসায় যাচ্ছিলাম। বাসায় এসে রাফির সাথে জান্নাতের পরিচয় করে দিলাম। রাতে খাওয়া দাওয়া করে আমি, রাফি আর আপু মিলে ছাদে অনেক সময় গল্প করলাম। এরপর আপুকে বাসায় রেখে আমি রাফিকে এগিয়ে দিয়ে এলাম। পুরো একদিন কেটে গেল, কিন্তু পুলিশ কোনোভাবেই আমার খোঁজ পাচ্ছে না। আর পাবে বা কী করে? আমি তো সিলেটে, আর সিলেটের পুলিশ বলে দিয়েছে আমি এখানে নেই, তাই আর কোনো চিন্তাই নেই। আদিবার কান্না কোনোভাবেই থামানো যাচ্ছে না। আদিব এখন বুঝতে পারতেছে যে সে আমাকে কতটা ভালোবাসে। তারপরেও আদিবার বিশ্বাস আছে যে আমাকে সে খুঁজে পাবেই। এইভাবে পুরো এক সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু আমার কোনো খোঁজ পেল না। আদিব এখন আগের থেকে অনেকটা শান্ত হয়েছে, আগের মতো সবসময় কান্না করে না। এর পিছনে অবশ্য একটা কারণ আছে, কারণ আদিবার বাবা। আদিবা ওর বাবাকে অনেক ভালোবাসে। সবসময় ওর বাবার সাথে ঝগড়া করলেও অনেক ভালোবাসে ওর বাবাকে। কারণ আদিবার আম্মু অনেক আগে মারা যায়, যখন আদিবা অনেক ছোট ছিল। আদিবার আব্বু তখন চাইলে বিয়ে করতে পারত, কিন্তু আদিবার কথা চিন্তা করে বিয়ে করেনি। কারণ বর্তমানে সৎমা মানে হচ্ছে একটা ডাইনির সমান। তবে সকলের ক্ষেত্রে নয়, কেউ আবার খারাপভাবে নেবেন না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই সৎমা সবসময় খারাপ ব্যবহার করে। আদিবার আব্বু এটা চিন্তা করে বিয়ে করেনি। এটা আদিবা খুব ভালো করেই জানে যে ওর আব্বু
ওকে কতটা ভালোবাসে। এই তো 2 দিন আগে আদিবার ছাদ থেকে যখন রুমে আসে তখন খেয়াল করে ওর আব্বু রুম থেকে হালকা কান্নার আওয়াজ আসতেছে। তাই আদিবা লুকিয়ে লুকিয়ে ওর আব্বুকে উকি মারে। এরপর আদিবা দেখে যে আদিবার আব্বু একটা ছবি বুকে নিয়ে জড়িয়ে ধরে কান্না করতেছে। তাই সেই দিন থেকে আদিবা ওর আব্বুর সামনে কান্না করে না। তবে আদিবা ঠিকই রাতের আধারে চোখের পানি ফেলে। আদিবা রুমে চুপ করে বসে আছে। তখনই আদিবার আব্বু ও রুমে যায়। মা কি করতেছিস? কিছু না আব্বু, বসে আছি। আমি জানি তুই কি ভাবতেছিস। শোন মাম, আমি তোর বাবা, আমি তো সবসময়ই তোর ভালো চাইবো, তাই না? কিন্তু আব্বু তুমি আবার এগুলো বলতেছো কেন? আমি চাই তুই কাল থেকে আমার অফিসে জয়েন কর। দেখ মা, আমারও তো অনেক বয়স হলো, এবার তুই সবকিছু বুঝে নে। আব্বু আমি এখনো এসবের জন্য প্রস্তুত নয়। মা, তোর ভালোর জন্যই বলতেছিলাম। এখন তুই সারাদিন বাসায় থাকলে শুধু শ্রাবণের কথাই মনে পড়বে, আর যদি তুই কাজের মধ্যে থাকিস তাহলে দেখবি সব কষ্ট ভুলে যাবি। আদিবা 1 মিনিট চিন্তা করলো। আব্বু তো ঠিকই বলেছে, যদি আমি কাজের ভেতরে থাকি তাহলে হয়তো শ্রাবণের কথা মনে পড়বে না। ঠিক আছে আব্বু, আমি কাল থেকেই আমাদের অফিস জয়েন করব। আমি জানতাম তুই রাজি হবি। হুম অনেক বেলা হয়েছে মা, আয় এইবার খাবারটা খেয়ে নে। আব্বু তুমি যাও, আমি আসতেছি। এরপর আদিবা আর ওর আব্বু দুজনে সকালের খাবার খেয়ে চলে গেল। অন্যদিকে এদিকে আমি আর রাফি আমার অফিসের কেবিনে বসে আছি। আজকে একটা ইন্টারভিউ চলতেছে। ও আপনাদের তো বলাই হয়নি, আমার কোম্পানি থেকে 7 জন স্টাফকে বের করে দেওয়া হয়েছে, কারণ তারা এই কয়েক বছর ধরে কোম্পানির টাকা মেরে খেয়ে এসেছে। এগুলো আমি ফাইল চেক করে বুঝতে পেরে যাই। নাসির আঙ্কেল যদিও এগুলো বুঝতে পারেনি, বয়স হয়ে গেছে, তাই হয়তো ঠিকভাবে ফাইলগুলো হিসাব মেলাতে পারেনি, আর বুঝলে হয়তো কোম্পানির এমনটা লস দেখতে পারতো না। যাই হোক, আসল কথায় আসি। আমাদের অফিস থেকে যেহেতু 7 জন স্টাফকে বের করে দেওয়া হয়েছে, তাই নতুন স্টাফের দরকার। এজন্য আজকের ইন্টারভিউ। আমি আর রাফি দুজন মিলে প্রশ্ন করতেছি, যদি রাফি বেশি প্রশ্ন করতেছে। এভাবে ইন্টারভিউ চলতেছে, কিন্তু হঠাৎ করে আমার কেবিনে একটা মেয়ে আসে। সেও ইন্টারভিউ দিতে এসেছে, আর মেয়েটিকে এক দেখে আমি চিনে ফেলেছি। আমি কাকে দেখতেছি? প্রায় 5 বছর আগে মেয়েকে আমি দেখেছি, কিন্তু চেহারার কোনো পরিবর্তন হয়নি, শুধু একটু মোটা হয়েছে আর কি, এবং চুলগুলো অনেক বড় হয়েছে। আমাকে দেখে মেয়েটি বলল, শ্রাবণ তুমি? এতদিন তুমি কোথায় ছিলে? জানো আমি তোমাকে কত খুঁজেছি। আমি মেয়েটির এমন কথা শুনে অনেকটা ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কি বলবো কিছুই বুঝতেছিলাম না, কিন্তু রাফি এই কথা শুনে অনেক রেগে গেল। এক্সকিউজ মি, আপনি তুমি করে বলতেছেন কেন? উনি অফিসের বস, আর আপনি তার নাম ধরে ডাকতেছেন কেন? মেয়েটি কিছু সময় কিছু একটা ভেবে বলল, সরি স্যার। এরপর আমি যত সম্ভব স্বাভাবিকভাবে সবগুলো ইন্টারভিউ নিলাম। মোট 7 জন স্টাফ নেওয়া হয়েছে, এর মধ্যে মেয়েটিও আছে। আর কত মেয়ে করব। এবার মেয়েটির পরিচয় দিয়ে দিই, কি বলেন? মেয়েটির নাম শিমলা। আমি যখন আগে সিলেট থাকতাম তখন আমি আর শিমলা একই ক্লাসে পড়তাম, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি শিমলাকে পছন্দ করতাম। শিমলা ছিল আমাদের সারা কলেজের মধ্যে একজন অন্যতম রাগী মেয়ে, তাই ভয়ে ভয়ে কে প্রপোজ করতো না, কিন্তু আমি সেই ভয় ভেঙে শিমলাকে প্রপোজ করি। এরপর শিমলা রেগে প্রিন্সিপালের কাছে বিচার দেয়। ব্যাস হয়ে গেল। আমাকে তো স্যার উত্তম মাধ্যম কেলানি দিল। এরপর থেকে আর শিমলা সামনেই যেতাম না, যদি আবার স্যারের হাতে মার্ক হয় তার ভয়েতে। এই ঘটনার 1 সপ্তাহ পরে আব্বু অ্যাক্সিডেন্ট করে, আর আমি ঢাকাও চলে যাই। এরপর থেকে শিমলার সাথে আমার আর দেখা হয়নি। আজকেই দেখা। শিমলা তো আমাকে পছন্দ করতো না, জীবনে আমার সাথে কখনো কথাই বলেনি, আর আজকে হঠাৎ করেই সোজা তুমি করে বলতেছে। আর আমাকে বা কেন খুঁজেছে কিছুই বুঝতেছি না। যাই হোক, এগুলো এখন ভেবে লাভ নেই। আমি দুপুরে আমার কেবিনে বসে একটা ফাইল চেক করতেছিলাম, তখনই শিমলা আমার কেবিনে এসে বলল, মে আই কামিং স্যার? হ্যাঁ আসুন। স্যার আপনি এতদিন কোথায় ছিলেন? ঢাকায় ছিলাম। স্যার আমরা তো একই ক্লাসে পড়তাম, তাই না? হ্যাঁ, কিন্তু হঠাৎ এই কথা বলতেছেন কেন? স্যার এত কথা বলছে না, আমি আপনাকে আপনি করে বলতে পারবো না, তুমি করে বলবো। আমি অবাক হয়ে গেলাম, এর আবার কি হলো? আগে তো আমাকে চোখে দেখতে পারতো না, তাহলে আজকে হঠাৎ আপনি থেকে তুমি? আজব। যাই হোক, আমার মুড ভালো ছিল তাই হ্যাঁ বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। শ্রাবণ আমরা কি বন্ধু হতে পারি? এ কে রে ভাই? যতই সুযোগ দিয়ে ততই গায়ে উঠে আসে। যাই হোক, একসাথেই তো পড়তাম, তাহলে বন্ধু বানাতে সমস্যা কিসের? আর তাছাড়া এখানে আমার কোনো মেয়ে বন্ধু নেই, তাই সব কিছু চিন্তা করে বললাম, হ্যাঁ ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। সত্যি? হ্যাঁ। এখন এইসব ফাইল রেখে আমার সাথে চলো, দুপুর 2টা বাজে, কিছু খাওয়া লাগবে তো নাকি? শিমলার কথা আমি ঘড়ির দিকে তাকালাম, আমার তো খেয়ালই ছিল না 2টা বেজে গেছে। তুমি খেয়েছো? কোথায় খেলাম, তোমার সাথে খাবো বলেই তো না খেয়েছিলাম। আচ্ছা চলো। এরপর আমি আর শিমলা একটা রেস্টুরেন্টে চলে এলাম। খাবার খাওয়ার সময় শিমলা হঠাৎ করে বলল,
শ্রাবণ, তোমার সেই কলেজ লাইফের কথা মনে আছে? এই মেয়ে আসলে বলতে কি যাচ্ছে? কলেজ লাইফের কথা কেউ কখনো ভুলে নাকি? না জানি কি বলতে চায়। না, তেমন কিছু মনে নেই। কেন তোমার মনে নেই? তুমি আমাকে প্রপোজ করেছিলে আর আমি তোমার স্যারকে দিয়ে মার খেয়েছিলাম। এই কথা শুনে আমার গলায় খাবার আটকে গেল। আমি হালকা করে কাশিও দিলাম। শিমলা এটা দেখে আমার দিকে পানির বোতল এগিয়ে দিল। আমি পানি খেয়ে একটু ঠান্ডা হয়ে বললাম, এই কথা কি কোনোদিন বলা যায়? সেটাই, আমার থেকে আর কে ভালো বোঝে? আমি তো সেই দিন থেকেই তোমার জন্য অপেক্ষা করে আসছি। কিছু বললে? বলছি এখানের খাবার খুব ভালো। হ্যাঁ, এই জন্যই তো আমি এখানে আসি। এরপর লাঞ্চ করে আমি আর শিমলা আবার অফিসে চলে এলাম। শিমলা ওর কাজ করতে চলে গেল। আমি আমার কেবিনে বসে একটু আগের কথাগুলো ভাবতে লাগলাম। শিমলা আসলে কি বোঝাতে চাচ্ছে? ও হঠাৎ করে আমার সাথে এমন সুন্দরভাবে কথা বলতেছে, আমি কিছুই ভাবতে পারতেছি না। আর আমি শিমলাকে অনেক পছন্দ করতাম তখন। আর তখন আমার বয়স ছিল 18 থেকে 19। আর এই বয়সের ছেলেরা এই সময়ে কম বেশি ভুল করেই থাকে। আমি একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হলো শিমলাকে প্রপোজ করে। আর শিমলা খুব রাগী হলেও ক্লাসের মধ্যে সবসময় বকবক করে যেত। আর এই বকবকের মায়ে আমি পরে গিয়ে প্রপোজ করে ফেলি। আর এখনও এই মেয়ে সে বকবক করেই যাচ্ছে। এখন এসে ভেবে লাভ নেই, আমি কাজে মন দিলাম। কিছু সময় পরে রাফি এলো আমার রুমে। ভাই, মেয়েটাকে? আরে ভাই বলিস না, এই মেয়ে আমার সাথে এক কলেজে পড়তো। এরপর তাকে সবকিছু খুলে বললাম। এর মানে আবিদাকে ভালোবাসার আগে তুই একে ভালোবাসতি? আরে ধুর, এটাকে ভালোবাসা বলে না, এটাকে আবেগ বলে। আবেগ। তখন আবেগ ছিল তাই প্রপোজ করেছিলাম। আর এখন নেই, তাই শিমলাকে আর ভালো লাগে না। এর মানে এই না যে শিমলা ভালো না, ও অবশ্য অনেক ভালো মেয়ে। আর আদিবের প্রতি আমার আবেগ ছিল না, ওটা আমার প্রথম এবং শেষ ভালোবাসা। ও এমজি, তুই তো পুরো রচনা বলে ফেললি। অফিস শেষ করে বাইরে বের হলাম। এতক্ষণে সবাই চলে গেছে হয়তো, কারণ অফিস টাইম অনেক আগে শেষ হয়ে গেছে। আমি গাড়ি নিয়ে বেরোতে যাব, তখন এদিকে শিমলা রাস্তায় দাঁড়িয়ে আছে। তাই আমার সামনে গিয়ে গাড়ি থামিয়ে বললাম, এখানে দাঁড়িয়েছো কেন? শিমলা কিছু না বলে আমার গাড়িতে উঠে বসলো। সে কখন থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো রিক্সায় দেখি না। আমাকে তুমি একটু বাসায় ড্রপ করে দিবা প্লিজ? আমি পরে আবুল বনে গেলাম। ইস, কেন যে গাড়ি থামাতে গেলাম। পরে বাধ্য হয়ে গাড়ি চালাতে লাগলাম। তোমার বাসা কোন দিকে আমাকে বলো, আমি ড্রাইভ করতেছি। এরপর শিমলা আমাকে রাস্তা বলতে লাগলো। আর আমি ওকে ওর বাসায় রেখে গাড়ি ঘুরিয়ে জান্নাতের স্কুলের দিকে যেতে লাগলাম। আর শিমলা গাড়ি থেকে নেমে একটা মুচকে হাসি দিয়ে বলল, কে বলতো তোমার গাড়িতে বসেছি? কিছুদিন পরে তোমার মনের ভেতরে বসবো। এটা বলে শিমলার বাসায় ঢুকে গেল। আর এদিকে আমি জান্নাতকে গাড়িতে উঠে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে আজকে দিনের ঘটনাগুলো ভাবতে লাগলাম। আর ভাবতে লাগলাম, আজকে 3 দিন হলো আদিবার বিয়ে হয়ে গেছে। কারণ বিয়ের তারিখ অনুযায়ী আজ 3 দিন বিয়ের। নিজের অজান্তে চোখ দিয়ে দুপোটা পানি গড়িয়ে পড়ল। আজ আদিবা অন্য কারো হয়ে গেছে। আমি তো স্বপ্নেও আদিবার পাশে কখনো কাউকে কল্পনাই করতে পারতাম না। আর আজকে না, আদিবের পাশে অন্য কেউ থাকে। নিজেকে মেরে ফেলতে মন চাচ্ছে। আমি ইচ্ছে করলে আদিবাকে জোর করে তুলে আনতে পারতাম। জোর করে তুলে আনলে হয়তো নিজেকে আর এভাবে কষ্ট পেতে হতো না। ধ্যাৎ, কি ভাবতেছে এগুলো? এত খারাপ শিক্ষা আমার আব্বু আমাকে দেয়নি। তাই চিন্তা ঝেড়ে ফেলে একটু ছাদের দিকে গেলাম। আজ অনেক দিন হলো ছাদে যাওয়া হয় না। আমি ছাদে গিয়ে দেখি আমার আপুটা ছাদে থাকা ফুল গাছগুলোতে পানি দিচ্ছে। আমি ওর সাথে কিছু সময় গল্প করে চলে এলাম। এইভাবে আজকের দিনটাও কেটে গেল। পরদিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। কাল রাতে একটু আগে ঘুমিয়ে পড়েছিলাম, তাই হয়তো একটু সকালেই ঘুম ভেঙে গেল। মোবাইলের দিকে তাকিয়ে দেখি সবে মাত্র 7টা বাজে। অফিসে যেতে এখন অনেক দেরি। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর রুম থেকে বেরিয়ে নিচে গেলাম। কিচেনে ঢুকে পানি গরম দিলাম। সকালবেলা কেন জানি 1 কাপ চা খেতে ইচ্ছে করতেছে, তাই পানি গরম দিয়ে চা বানিয়ে নিচে ছাদে চলে গেলাম। একটা চেয়ারে বসে দেখতে লাগলাম বাসার চারদিকে। গায়ে হালকা হালকা বাতাস আসতেছে। চারদিকে কোনো শব্দ নেই। একটু পরে হয়তো শুরু হয়ে যাবে ব্যস্ত মানুষের আনাগোনা। চারদিকে গাড়ির হর্ন বাজবে ইত্যাদি। এখন এর পরিবেশটা যেন পারফেক্ট। এমন সকালে আমি আর আদিবা কতই না সময় কাটিয়েছি গল্প করে। মনে পড়লে বুকটা কেমন জানি করে ওঠে। কেমন করে সেটা বলতে পারবো না, তবে খুব কষ্ট হয়। আজকে হয়তো আদিবা অন্য কারো বুকে শুয়ে ঘুমিয়ে আছে। একসময় আমি আদিবার পাশে অন্য কাউকে কল্পনাই করতে পারতাম না। আর আজকে আমি নিজে আদিবাকে ছেড়ে দিব্যি বেঁচে আছি। মনে মনে এগুলোই ভাবছিলাম। তখনই জান্নাত আমাকে পেছন থেকে ডাক দিল, ভাইয়া তুমি আজকে এত সকালে ছাদে কি করো? তেমন কিছু না, একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তাই চা খেতে ছাদে চলে এলাম। তুমি শুধু শুধু চা বানাতে গেলে কেন? আমি ছিলাম না? হ্যাঁ, তুই তো আছিস। কিন্তু কি? এমনিতে আমার ইচ্ছে হলো, তাই নিজে বানিয়ে নিয়ে এলাম। তুই এই সময় ছাদে এলে যে? ফুল গাছে পানি দিতে এসেছিলাম, আর এসে দেখি তুমিও এখানে। ও আচ্ছা, আমি নিচে যাচ্ছি, তুই গাছে পানি দিয়ে নিচে আয়।
আচ্ছা ভাইয়া। এরপর আমি নিচে চলে এলাম। আজকে আদিবার অফিসের প্রথম দিন। আদিবার আব্বুর সাথে গাড়িতে করে অফিসে চলে এলো। এরপর আদিবার আব্বুর পিছে পিছে অফিসের ভেতরে যেতে লাগলো। ভেতরে গিয়ে আদিবার আব্বু সকল স্টাফদেরকে এক জায়গায় ডাকলো। আপনাদেরকে এখানে ডাকার একটা কারণ আছে। জি স্যার, বলেন কি কারণ? এই হচ্ছে আমার একমাত্র মেয়ে আদিবা। আমার অনেক বয়স হয়েছে, তাই আমি অফিস থেকে এখন বিদায় নিতে চাই। আর আমার জায়গায় এখন থেকে আমার একমাত্র মেয়ে আদিবা থাকবে। সকলে করতালির মাধ্যমে আদিবাকে বরণ করে নিল। আদিবা যেহেতু পড়াশোনা সব শেষ করেছে, তাই আর আব্বুকে সবকিছু দেখিয়ে দিতেই আদিবা সবকিছু বুঝে নিল। এবার আদিবার আব্বু অফিস থেকে সোজা বাসায় চলে এলেন। তিনি আজকে অনেক খুশি, কারণ তার একমাত্র মেয়ে আজ থেকে সবকিছু সামলাতে পারবে। আদিবা অফিসে বসে বসে কিছু ফাইল বোঝার চেষ্টা করতেছিল। তখন একটা মেয়ে এসে বলে, মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। ম্যাম, আমি রূপা, আপনার পার্সোনাল পিএ। ম্যাম, যখন আমাকে দরকার পড়বে ডাক দিন। আমি আপনাকে কেবিনের বাম পাশের ওই সিটে থাকি। আচ্ছা মিস রূপা, আপনি আমাকে এই ফাইলটা একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিন তো। এদিকে সকালের খাবার খেয়ে আমি জান্নাতকে নিয়ে বের হলাম অফিসের উদ্দেশ্যে। জান্নাতকে ওর স্কুলের সামনে ড্রপ করে দিয়ে আমি অফিসে চলে এলাম। অফিসে ঢুকে দেখি মোটামুটি সকলে অফিসে এসে গেছে। আমি কারো দিকে না তাকিয়ে সোজা আমার কেবিনে চলে এলাম। পিয়নকে ডাক দিলাম আর বললাম আমার জন্য একটা কফি নিয়ে আসতে। স্যার, সুগার কেমন দিব? মোটামুটি দিন। আচ্ছা স্যার। প্রায় 5 মিনিট পর পিয়ন এসে আমাকে কফি দিয়ে গেল। আমি কফি খেতে খেতে একটা প্রজেক্ট দেখতে লাগলাম। অনেক বড় প্রজেক্ট। এটা ঠিকভাবে করতে পারলে কোম্পানির অনেক প্রফিট হবে। তাই আমি মন দিয়ে প্রজেক্টটা করতে লাগলাম। এটা একা একা করা সম্ভব না, তাই রাফি এবং শিমলাকে আমার কেবিনে ডেকে পাঠালাম। কিছু সময় পর শিমলা আর রাফি একসাথে আমার কেবিনে এলো। কিরে শ্রাবণ, কিসের এত জরুরি তরব? আমি রাফির দিকে ল্যাপটপটা দিলাম। রাফি আর শিমলা দুজনে প্রজেক্টটা দেখতে লাগলো। কিছু সময় পর রাফি বলল, ভাই, এটা তো অনেক বড় প্রজেক্ট। হ্যাঁ, এই জন্যই তো তোকে আর শিমলাকে ডেকেছি। এই ফাইলটা আমি সবার কাছে দিতে পারবো না। তাহলে বসে থেকে লাভ কি? চল শুরু করা যাক। আমি শিমলার দিকে তাকিয়ে দেখি আজকে অনেকটা চুপচাপ। কি ম্যাডাম, আজকে আপনি এত চুপচাপ কেন? চুপচাপ কোথায়? তোমাদের জন্য তো আমি কথাই বলতে পারছি না। ও, এই ব্যাপার। এরপর শুরু হলো শিমলার বকবক। কেন যে এই কথাটা বলতে গেলাম, আমার আর রাফির মাথা চিবিয়ে খেয়ে ফেলতেছে। তিনজনে 3টা চেয়ারে বসে ল্যাপটপে কাজ করতেছিলাম। আমি প্রায় মাঝামাঝি খেয়াল করতেছি শিমলা আমার দিকে তাকাচ্ছে। আমি যখন ওর দিকে তাকাই তখনই কোনো কাজে ব্যস্ত হয়ে যায়। বুঝি না এই মেয়েটা আসলে চাচ্ছেটা কি। এ কি আবার আমাকে ভালো টালো বেসে ফেললো নাকি? না, সেটা কি করে হবে? ও তো আমাকে রিজেক্ট করে দিয়েছিল। আর তাছাড়া ওর হয়তো এতদিনে বিয়ে হয়ে গেছে। আমি আর রাফি কাজ করেই চলেছি, আর শিমলা কাজের মধ্যে বকবক করে যাচ্ছে। এরপর দুপুর 1টার দিকে শিমলা বলল, শ্রাবণ, কয়টা বাজে? তোমার খেয়াল আছে? শিমলার কথায় ঘড়ির দিকে তাকিয়ে দেখে লাঞ্চ টাইম হয়ে গেছে। রাফি, চল লাঞ্চটা করে আসে বাইরে থেকে। চল। এরপর আমি, রাফি আর শিমলা একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেতে লাগলাম। খাবার খেতে গিয়ে আরেক বিপদ। শিমলা আমাকে পাগল করে ফেলছে। এটা খাও ওটা খাও বলে কেমন যেন মনে হয় আমি ওর বয়ফ্রেন্ড লাগি। রাফি এগুলো দেখে চুপি চুপি হাসতে লাগলো। আমি সেটা দেখতে পেয়ে রাফির দিকে চোখ গরম করে তাকালাম। রাফি চুপ হয়ে গেল। এরপর আমরা 3জন মিলে খাবার খেয়ে অফিসে চলে এলাম। অফিসে এসে যে যার কাজ করতে লাগলাম। আর শিমলা তো আমার জন্য আছেই, আমাকে পুরো জ্বালিয়ে মারতেছে। আমি কিছু বলিনি ওকে, কারণ আমাকে ওর পাগলামিগুলো ভালো লাগে। আর তাছাড়া আদিবের কথা ভাবতে ভাবতে জীবনে হাসতে ভুলে গিয়েছিলাম। কিন্তু শিমলার কারণে মাঝে মধ্যে একটু হাসি। আমি আমার হাতের কাজ শেষ করে বসে আছি, তাই মোবাইলটা হাতে নিলাম। কিন্তু মোবাইল হাতে নিয়ে আজকের তারিখ দেখে অনেক অবাক হলাম। আমার তো মনে ছিল না যে আজকে 25 তারিখ। ও শিট, আমি আজকে তারিখটা না দেখলে অনেক বড় ভুল হয়ে যেত। আপনারা অনেক অবাক হচ্ছেন তাই না? অবাক হওয়ারই কথা। আসুন খুলে বলি, কারণ কালকে আমার আম্মুর জন্মদিন। শুধু আম্মুর না, কালকে আমারও জন্মদিন। আমার আর আমার আম্মুর জন্ম তারিখ একই দিন। আম্মুর কথা মনে পড়ে চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আম্মু আব্বুর কথা মনে পড়লেই কেন জানি চোখ থেকে পানি পড়ে। ঠিক তখনই শিমলা আমার রুমে আসে। আমাকে এই অবস্থায় দেখে অনেক অবাক হয় আর আমার কাছে এসে বলে, এ কি শ্রাবণ, তুমি কান্না করতেছো কেন? আমি শিমলাকে দেখে চোখের পানি মুছে নিলাম। কই, আমি কান্না করতেছি না তো। আমি দেখছি শ্রাবণ, তুমি কান্না করছিলে। আমার দিকে চেয়ে বলো, কি হয়েছে তোমার? কিছু না। প্লিজ শ্রাবণ, আমাকে বলো কি হয়েছে। শিমলার অনেক জোরাজুরির ফলে ওকে সবটা খুলে বললাম। আমার আব্বু আম্মু মারা গেছে কার অ্যাক্সিডেন্টে। শিমলা জানতো না যে আমার আব্বু আম্মু আর এই পৃথিবীতে নেই। শিমলা কথাগুলো শোনার পর ওর মন অনেক খারাপ হতে লাগলো। তাই শিমলা আমার কাছে এসে
আমার চোখের পানি মুছি দিয়ে আমাকে জড়িয়ে ধরে। আমি অনেক বড় একটা শখ খেলাম। এ কি করতেছে শিমলা? হঠাৎ শিমলা বলে উঠল, সরি শ্রাবণ, আমি বুঝতে পারি নাই যে তোমার জীবনে এত কষ্ট। আমি না বুঝে তোমাকে এতদিন শুধু শুধু প্যারা দিয়েছি। আমি কি করব বুঝতে পারতেছিলাম না। অনেক আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, তাই আমি শিমলাকে নিজে জোর করে ছাড়িয়ে নিলাম। শিমলা বুঝতে পেরে বলল, সরি সরি, আমি তোমাকে ইমোশনাল হয়ে জড়িয়ে ধরেছিলাম। সরি শ্রাবণ, আমাকে এবারের মতো মাফ করে দাও। আমাকে আদিবা ছাড়া অন্য কোনো মেয়ে এভাবে জড়িয়ে ধরেনি। শিমলার কারণে হঠাৎ করে আদিবার কথা মনে পড়ে গেল। আজ আদিবা আমার কাছে থাকলে হয়তো ও আমাকে এইভাবে জড়িয়ে ধরে সান্ত্বনা দিত। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। হুম। আর তুমি অফিসে সবাইকে বলে দাও, কালকে অফিসে ছোটোখাটো একটা কেক কাটার ব্যবস্থা করা হবে আমার আম্মুকে উদ্দেশ্য করে। আচ্ছা, এবার আমি আসি। শিমলা রুম থেকে বেরিয়ে নিজে নিজেই বলতে লাগলো, ওহ আমি কি করে ফেললাম, নিজে শ্রাবণকে জড়িয়ে ধরলাম। তখন যে কি ভালো লাগতেছিল। ইচ্ছে করতেছিল চিরকাল বুকে রেখে দেই। আর এই গন্ডারটাও কেমন রিয়েক্ট করে উঠলো, যেন আমি অন্য কাউকে জড়িয়ে ধরেছি তো আমার বয়ফ্রেন্ডকে। শিমলা মনে মনে এগুলোই ভাবছিল আর মুসকে মুসকে আসতেছিল। এরপর শিমলা সকলকে বলে দিল কালকে প্রোগ্রামের কথা। আর এদিকে আমি মনে মনে ভাবতেছি শিমলা আসলে কি করতে চাচ্ছে। সময় নেই অসময় নেই অযথা আমার কাছে আসে, আবার জড়িয়েও ধরলো। ও কি আমাকে ভালোবাসে নাকি? না না, এইসব হলে আমাকে ওকে আগে থেকে সতর্ক করানো উচিত। আমার পক্ষে আর এইসব প্রেম ভালোবাসা সম্ভব নয়, কারণ আমার প্রথম ও শেষ ভালোবাসা আদিবা। আর কাউকে আমি আমার মনে জায়গা দিতে পারবো না। জানি আদিবার বিয়ে হয়ে গেছে, তারপরেও আমি ওকেই মনে মনে ভালোবাসি। আর সব ভালোবাসায় যে পূর্ণতা পাবে তার কোনো মানে নেই। আমার ভালোবাসার গল্প না হয় অপূর্ণই থাক। এরপর আজকের মতো অফিস শেষ করে জান্নাতকে নিয়ে বাসায় চলে এলাম। আদিবা এখন গাড়িতে করে বাসায় যাচ্ছে। আজকে অফিসে প্রথম দিন হয়, কাজের তেমন চাপ ছিল না। তারপরও এতটা কাজের মতো ডুবেছিল যে সারাদিন আমার কথা মনে আসলেও বাবার সময় পাইনি। তাই আদিবা নিজের বাবাকে মনে মনে একটা ধন্যবাদ দিল। এইভাবে দিনগুলো চলতে লাগলো, একদিকে আদিবার আর একদিকে আমার। একজন তো আমাকে খুঁজেই চলেছে, আর আমি আদিবাকে বলেই বসে আছি। আমি ভাবতেছি যে আদিবার বিয়ে হয়ে গেছে। এই ভুল বোঝাবুঝির মাঝে কি শেষ হয়ে যাবে আমার আর আদিবার ভালোবাসা, নাকি কোনো না কোনো একদিন পূর্ণতা পাবেই এই অসম্পূর্ণ ভালোবাসার গল্প? আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। বিকেলবেলা ছাদে বসে অফিসের একটা কাজ করতেছিলাম, তখনই জান্নাত আমার কাছে আসে। ওর দিকে চেয়ে দেখি হাতে 2 কাপ চা। 1 কাপ আমার দিকে এগিয়ে দিয়ে মিষ্টি হাসি দিল। আমি চায়ের কাপে চমক দিলাম। ওয়াও, জাস্ট ফাটাফাটি। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, ল্যাপটপে কি করতেছো? তেমন কিছু না, অফিসে হালকা একটু কাজ ছিল তাই দেখতেছি। ও আচ্ছা, আমি তাহলে নিচে যাই। একটু পরে যা, তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। ভাইয়া বলো। কালকে তোর স্কুলে যাওয়ার দরকার নেই। কেন ভাইয়া, কালকে কিছু আছে? হ্যাঁ, কালকে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। কালকে কি আছে ভাইয়া? কালকে আমার আম্মুর জন্মদিন। তাহলে তো আজকে একটা গুরুত্বপূর্ণ দিন। হ্যাঁ, কালকে তোকে নিয়ে আমরা অফিসে যাব আর সকলের সাথে পরিচয় করে দেব। সত্যি ভাইয়া? হ্যাঁ সত্যি। জানো ভাইয়া, আমি না কখনো বড় অফিসের ভিতরে দেখি নাই, শুধু বাইরে থেকেই দেখেছি। অফিসের ভিতরে কেমন তা আমি জানি না, তাই দেখার খুব ইচ্ছে। আর আমার পাগলি বোনটা, কালকে তোকে নিয়ে যাব, এরবার মন খুলে দেখিস। আর এই সবই তোর। ভাইয়া, আমি এখন যাই। আমি থাকলে তুমি আর অফিসের কাজ করবে না, শুধু আমার সাথে গল্পই করবে, আমি জানি। ওকে অ্যাপি, এখন আপনি আসেন তাহলে। এরপর জান্নাত ছাদ থেকে নিচে চলে গেল। আমি বসে বসে কাজ করতে লাগলাম। রাত 9টার সময় নাসির সাহেবকে ফোন দিলাম। জি স্যার বলুন। আপনাকে আব্বর আম্মু যে ছবি বানাতে দিয়েছিলাম, ছবি কি বানানো হয়েছে? জি স্যার, আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন, আমি কাল সকালে সময় মতো নিয়ে পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে। এরপর ফোন রেখে দিলাম। আসলে আমি নাসির আঙ্কেলকে বলেছিলাম আব্বু আর আম্মুর বড় করে 2টা ছবি বানিয়ে রাখতে, কারণ কালকে যেহেতু আমার আম্মুর জন্মদিন, তাই আমি চাচ্ছিলাম যে আব্বু আর আম্মুর 2টা ছবি আমার কেবিনে লাগাতে। এইভাবে আজকে দিনটা কেটে গেল। রোজকার মতো সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। উদ্দেশ্য জান্নাতকে নিয়ে সোজা অফিসে যাব। আমি এই জান্নাত রেডি হয়ে খাবার বেড়ে অফিসের উদ্দেশ্যে চলে গেলাম। অফিসে গিয়ে দেখি সকল অফিসে চলে এসেছে, সবাই আজকে একটু পরিপাটি হয়ে এসেছে। আমি গাড়ি থেকে নেমে জান্নাতকে নিয়ে সোজা আমার কেবিনে চলে গেলাম। জান্নাতকে দেখে বোঝা যাচ্ছিল যে অনেক খুশি হয়েছে। আমি যখন জান্নাতকে নিয়ে অফিসের ভেতরে প্রবেশ করি, তখন অনেকে আমাদের দিকে তাকিয়েছিল, হয়তো বোঝার চেষ্টা করছিল যে জান্নাত আমার কি হয়। আমি সেদিকে লক্ষ্য না করে সোজা আমার কেবিনে চলে আসি। জান্নাতকে আমার চেয়ারে বসিয়ে দিয়ে বললাম, কি কেমন লেগেছে আমাদের অফিস?
ভাইয়া অনেক সুন্দর। আমি তো ভেবেছিলাম অল্প কিছু লোক থাকবে এখানে, কিন্তু এখানে তো অনেক লোকজন, আর তাছাড়া অফিসটা অনেক বড়। হ্যাঁ, এরই মধ্যে রাফি আমার কেবিনে চলে আসে। আপু কেমন আছেন? ভাইয়া অনেক ভালো। তুমি কেমন আছো? ভালোই। তবে তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে, পুরো একটা পরীর মতো। ভাইয়া তুমি মজা বন্ধ করো। মজা না, আমি সত্যি বলতেছি, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ। তবে তোমাকে একদম বান্দরের মতো লাগতেছে। আমি আর চুপ থাকতে না পেরে জোরে জোরে হেসে দিলাম। আমি আর জান্নাত হাসতে লাগলাম, আর রাফি বোকার মতো আমাদের দিকে তাকিয়ে রইল। আমারও সময় আসবে, আমিও তখন তোমাদের সাথে মজা করব। আচ্ছা ঠিক আছে, সব হবে। এখন তুই সকল স্টাফকে এক জায়গায় নিয়ে আয়, এখনই কেক কাটবো। আচ্ছা, তোরা দুইজন বাইরে আয়, আমি সকলকে ডেকে আনতেছি। এরপর আমি আর জান্নাত আমার কেবিনে থেকে বাইরে এলাম। বাইরে এসে দেখি সকলে রেডি, আর মাঝখানে একটা টেবিলে কেক রাখা আছে। আমি সকলের সামনে গেলাম। আপনারা হয়তো ভাবতেছেন এই মেয়েটিকে, ও হচ্ছে আমার একমাত্র আদরের ছোট বোন জান্নাতুল। আপনারা হয়তো জানেন আমার আব্বু আর আম্মু কয়েক বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর আজকে আমার সেই আম্মুরই জন্মদিন, তাই আজকে আয়োজন। এরপর কেক কাটার পালা, সেটাও সেরে ফেললাম। সব কিছু করে আমি আর জান্নাত আমার কেবিনে চলে এলাম। আমি আর জান্নাত দুজনে মিলে গল্প করতেছিলাম, আর আব্বু আম্মুর ছবি দেয়ালে টানানো কমপ্লিট হয়ে গেল। তখনই শিমলা আমার রুমে এলো। জান্নাত শিমলাকে দেখে আমাকে বলল, ভাইয়া এইটা কে? এ হচ্ছে তোমার একটা আপু, আমার অফিসে চাকরি করে। ও আচ্ছা। শ্রাবণ, তোমার যে এমন কিউট একটা বোন আছে, আমাকে আগে বলো নাই কেন? জান্নাতের কাছে এসে ওর নাক টেনে বলল, এমনিতেই ভেবেছিলাম আজকে বলবো। তা জান্নাত, তুমি কি এই অফিসটা ঘুরে দেখেছো, নাকি শুধু তোমার ভাইয়ের সাথে গল্পই করে যাচ্ছ? না আপু, দেখি নাই। ভাইয়া পরে দেখাবে বলছে। তোমার ভাইয়ার জন্য অপেক্ষা করা লাগবে না, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছি। এরপর শিমলা জান্নাতকে নিয়ে আমার কেবিনের বাইরে চলে গেল, আর আমি বসে বসে ভাবতে লাগলাম, আজকে যদি আমার আম্মু বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো। আমার এখনও সেদিনের কথাগুলো স্পষ্ট মনে আছে। যেদিন আমার জন্মদিন ছিল, সেদিন আম্মু অনেক কষ্ট করে সারাদিন শুধু আমার পছন্দের খাবারই তৈরি করতো, আর আব্বু আমাদের সকলকে নিয়ে বিকেলবেলা ঘুরতে বেরোতো। কত না আনন্দের দিন ছিল। এখন আম্মুও নেই, আর কেউ আমার পছন্দের খাবারও বানায় না, আর আব্বুও কাছে নেই, তাই কেউ আর আমাকে ঘুরতেও নিয়ে যায় না। আগে বুঝতাম না যে বাবা মা কী জিনিস, এখন বুঝতেছি যে বাবা মা আসলে কি। আমি আমার কেবিনে বসে আছি, ঘড়িতে তখন প্রায় 12টা বাজে। যেহেতু আজকে কোনো কাজ নেই, তাই বসে আছি চুপ করে। বাইরে তাকিয়ে দেখি সকলে মিলে গল্প করতেছে। আজকে সবাইকে কাজ থেকে ছুটি দিয়েছি, তাই কেউ কেউ আড্ডা দিচ্ছে, আবার কেউ কেউ বাসায় চলে যাচ্ছে। জান্নাতের দিকে তাকিয়ে দেখি ও সকলের সাথে বসে গল্প করতেছে। অনেক খুশি দেখাচ্ছে আজকে ওকে। আমি চুপ করে চোখ বুজে চেয়ারে হেলান দিয়ে বসে রইলাম। কিছু সময় পর শিমলা আমার রুমে এলো। হ্যালো মিস্টার শ্রাবণ। আমি চোখ খুলে দেখি শিমলা, তাই বললাম, হ্যাঁ বলো। আর জান্নাত কোথায়? জান্নাত আছে, সকলের সাথে গল্প করতেছে। ও আচ্ছা। এরপর হঠাৎ করে শিমলা আমার সামনে এসে একটা গিফট রাখলো। আমি অবাক হলাম, এটা দেখি। তোমার জন্য ছোট্ট একটা গিফট। কিন্তু কেন? তুমি কি ভাবছো আমি জানি না আজকে তোমারও জন্মদিন? কিন্তু তুমি জানলে কি করে? পছন্দের মানুষের সবকিছু এমনিতেই জেনে নিতে হয়। আমি হাসির মানে জানি। আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে শিমলা আমাকে পছন্দ করে, কিন্তু আমি যে অন্য কাউকে পছন্দ করি, আমার পক্ষে জীবনে আর অন্য কাউকে ভালোবাসা সম্ভব নয়। সে যাই হয়ে যাক না কেন, আদিবা অন্য কারো হয়ে গেছে, তাতে কি? আমি ওকে এইভাবে দূর থেকে ভালোবেসে যাব? আর আমি জানি শিমলা খুব ভালো একটা মেয়ে, কিন্তু তার পক্ষে এগুলো সম্ভব নয়। আমার উচিত ওকে এখানে আটকানো, তা না হলে পানি অনেক দূরে গড়িয়ে যাবে। তাই আমি স্পষ্টভাবে শিমলাকে বললাম, শিমলা, তুমি কি আমাকে পছন্দ করো, মানে ভালোবাসো? শিমলা হয়তো আমার কাছ থেকে এটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ও যে অনেক অবাক, তার সাথে লজ্জা পেয়েছে, সেটা আমি বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। কথা বলতেছো না কেন? তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি। সেই কলেজ লাইফে বসে যখন তুমি আমাকে প্রপোজ করেছিলে, তখন থেকে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু শুধুমাত্র তোমার সাথে মজা করার জন্য না করে দিয়েছিলাম। কিন্তু সেই দিনের পর থেকে তুমি আর কলেজে যাওনি, তাই আর তোমাকে কোনোদিনও বলা হয়নি আই লাভ ইউ শ্রাবণ, আই লাভ ইউ সো মাচ। শিমলা, আমার বয়স তখন অল্প ছিল, আমি বুঝতাম না যে কোনটা ভালোবাসার কোনটা আবেগ। মানে শিমলা, আমি জানি না তুমি কথাগুলো কিভাবে নেবে। আমি তোমাকে না, অন্য কাউকে ভালোবাসি।
মানে কে সেই মেয়ে? আমি শিমলার দিকে চেয়ে দেখি ওর চোখে পানি চলে এসেছে। শিমলা, শুধু শুধু কান্না করো না, আগে বোঝার চেষ্টা করো। আমি একটা মেয়েকে খুব ভালোবাসি আর ভালোবেসে যাব। এই যে তুমি এখন কান্না করতেছো, আমি যদি তোমাকে এইভাবে কথাগুলো না বলতাম তাহলে দেখা যাচ্ছে তুমি আমাকে ইমপ্রেস করার জন্য আরও অনেক কিছু করতে, আর আমার মায়া আরও পড়ে যেতে। একবার কারো মায়ে পড়ে গেলে সেই মায়া থেকে বের হওয়া অনেক কঠিন। তাই আমি তোমাকে আগে থেকে আটকে দিলাম, যাতে ভবিষ্যতে কি এর থেকে বেশি কষ্ট পেতে না হয়। শিমলা একভাবে মুখ চেপে কেঁদেই যাচ্ছে। আমি জানি মেয়েটা আমাকে খুব ভালোবাসে। এই কয়েকদিন আমি ওর ব্যবহারে বুঝতে পেরেছি যে ও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু কি করা যাবে, আমি অন্য কাউকে আমার মন দিয়ে দিয়েছি। আমি শিমলার কাছে গিয়ে চোখের পানি মুছে দিলাম। শিমলা, বোঝার চেষ্টা করো, ভালোবাসা কখন কিভাবে কার প্রতি হয়ে যায় তা বলা যাবে না। আর ভালোবাসা কখন একতরফা হলে চলে না, দুটি মনের মিল হলেই সেখানে ভালোবাসার সৃষ্টি হয়। শ্রাবণ, আমি কি দেখতে খারাপ? তুমি কিন্তু বুঝতেছো না, তুমি দেখতে অনেক সুন্দর। তবে এই যে বললাম, আমি অন্য কাউকে মন দিয়ে ফেলেছি। আমি হয়তো তোমাকে ভালোবাসার কথা বলতে দেরি করে ফেলেছি, তাই তোমাকে আর পাওয়া হলো না। তুমি কান্না বন্ধ করো, এর চেয়ে ভালো আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকতে পারি। আরে পাগলি, আমার দিকে তাকাও, তুমি আমার থেকে 1000 গুণ ভালো একটা ছেলে পাবে, দেখে নিও। তুমি যে মিষ্টি আর কিউট একটা মেয়ে। আমি কাউকে চাই না, আমি শুধু তোমার মতো কাউকে চাই। আচ্ছা ঠিক আছে, এবার আমি আর তুমি দুজন মিলে আমার মতো কাউকে খুঁজবো। আর তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করাবে কখন বলো? হে কি, তুমি হাসতেছো কেন? জীবনে সব ভালোবাসা পূর্ণতা পায় না, ঠিক তেমনি আমারটাও পূর্ণই থেকে গেছে। মানে খুলে বলো। এরপর শিমলাকে সবকিছু খুলে বললাম। আফসোস হয় মেয়েটার জন্য, তুমি ওকে এত ভালোবাসো আর ও তোমাকে বুঝতো না। হয়তো। এখন কি করার ইচ্ছা? কোনো ইচ্ছে নেই, শুধু জান্নাতকে মানুষের মতো মানুষ করব, আর আমি বাকি জীবনটা এভাবে কাটিয়ে দেব। কেন শুধু শুধু নিজের জীবনটা কিভাবে নষ্ট করে দিচ্ছ? তুমি চাইলে আবার নতুন করে শুরু করতে পারো সবকিছু। কোনো প্রয়োজন নেই। আমি আর এই সম্পর্কে তোমাকে কিছু বলবো না। আচ্ছা, আমরা তো এখন ফ্রেন্ড, তাই না? হ্যাঁ, কেন? আজকে যেহেতু তোমার বার্থডে, তাই আমাকে ট্রিট দিতে হবে, সব বিল কিন্তু তোমাকে পে করতে হবে। আচ্ছা। এরপর আমি জান্নাত শিমলা 3 জন মিলে দুপুরের খাবার খেতে চলে গেলাম। আমি ভাবতে পারিনি যে শিমলা এত সহজে সবকিছু মেনে নেবে। ভেবেছিলাম অনেক জেদ করবে, কিন্তু না, আমি ওকে বোঝাতে সক্ষম হয়েছি। সবকিছু এখন ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো ভয় নেই। এরপর থেকে নিশ্চিন্ত অফিসে যাওয়া যাবে। আজকে আমি অনেক খুশি। একে তো আমার আপু খুব খুশি আজকে সেই কারণে, আর 2, শিমলার পিছু ছাড়াতে পেরেছি। এরপর শিমলাকে ওর বাসায় ড্রপ করে আমি আর জান্নাত আমাদের বাসায় চলে এলাম। এইভাবে দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আমি এখন বেশ ভালোই অফিস চালাচ্ছি, আর এখন আমার আগের মতো আদিবার কথা মনেও পড়ে না, আগের মতো চোখের পানিও ঝরায় না। জান্নাত এসএসসি পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করেছে। এখন সে আমাদের বাসার একটা পাশেই গার্লস কলেজে পড়াশোনা করতেছে। অন্যদিকে আদিবা বেশ ভালো করে নিজের অফিসের সব দায়িত্ব বুঝে নিয়েছে। এখন না সে আগের আদিবা নেই, এই আদিবা এখন অনেক শক্ত মনের আদিবা। এখন সে একটা কোম্পানির বস, তাকে তো শক্ত হতে হবে। কিন্তু রাত হলে যেন ওই শক্ত মনের আদিবা মোমবাতির মতো গলে যায়। মানে আমার কথা ভেবে এখনও চোখের পানি ফেলে আদিবা। আদিবার বিশ্বাস যে একদিন আমাকে খুঁজে পাবেই। এখন আদিবা অনেক জায়গায় গিয়ে আমার ছবি দেখিয়ে খুঁজে বেড়ায়। এদিকে আদিবার বাবা অনেক চিন্তায় আছে, কারণ তার একটা মাত্র মেয়ে। তার কত ইচ্ছে ছিল মেয়ের ধুমধাম করে বিয়ে দেবে, সেটার হলো কই। আদিবা তো বিয়ের জন্যই রাজি না। প্রায় 1 বছর কেটে গেছে, নিজের মুখ দিয়ে মেয়েকে বিয়ের কথা বলতে বলতে আজ তিনি হাঁপিয়ে গেছেন। তাই আর এখন আদিবাকে বিয়ের কথাই বলে না। এদিকে শিমলা আর রাফি, তাদের বিয়ের 5 মাস হতে চলেছে। আপনারা হয়তো অবাক হচ্ছেন, অবাক হওয়ার কিছু নেই, আমি বলতেছি। আমি শিমলাকে ফিরিয়ে দেওয়ার পর প্রথম কয়েকদিন শিমলার মুখ সবসময় কালো থাকতো। এরপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। প্রথম 1 মাসের মধ্যেই আমার আর শিমলার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। যেহেতু আমি শিমলার ফ্রেন্ড ছিলাম, তাই শিমলা আমাকে তার সব কথা খুলে বলতো, আর আমি ওকে বিভিন্ন পরামর্শ দিতাম। তো একদিন আমি আর শিমলা ক্যান্টিনে বসে লাঞ্চ করতেছিলাম। সেদিন খেয়াল করলাম শিমলার মুখ আজকে কালো। তাই জিজ্ঞাসা করলাম, শিমলা, আজকে তোমার কি হয়েছে? সে সকাল থেকে দেখতেছি তোমার মুখ কালো হয়ে আছে। তোমাকে কি বলবো বলো, আব্বু আম্মু বিয়ের জন্য চাপ দিচ্ছে। তো কি হয়েছে, বিয়েটা করে নাও। যে কাউকে তো আর বিয়ে করা যায় না। তাহলে তোমার আব্বু আম্মুকে বলো যে তোমার পছন্দের কেউ আছে। আব্বু আমাকে আগেই বলেছে আমার কাউকে পছন্দ হলে তার সাথে আমার বিয়ে দিবে। তাহলে তো প্রবলেম ক্লিয়ার। কোনো কিছু ক্লিয়ার না, আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই। তো কাকে নিয়ে যাবো আব্বুর কাছে? না জানি যার সাথে আমার বিয়ে ঠিক হবে সে কেমন হয়।
আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখতেছি বিষয়টা। এইভাবে 2 দিন কেটে যায়। হঠাৎ করে আমার মাথায় একটা অনেক বড় বুদ্ধি এলো। রাফির কোনো গার্লফ্রেন্ড নেই, আর তাছাড়া আঙ্কেল আন্টি তো আমাকে প্রায় বলে যে রাফিকে বুঝে একটা বিয়ে করিয়ে দিতে। তাই আমি রাফির কাছে যাই। রাফি তো প্রথমে রাজি হচ্ছিল না, অনেক জোরাজুরি করে রাফিকে রাজি করাই। এরপর যাই শিমলার কাছে। শিমলাকে রাফি সম্পর্কে অনেক ভালো বলে রাজি করাই। তার পরিবারের সবাই তো এক কথায় রাজি হয়ে যায়, কারণ 2 পরিবারই চাচ্ছিল যে তাদের সন্তান বিয়ে করুক। এভাবে শিমলার রাফির বিয়েটা আমি দিয়ে দেই। এখন ওরা দুজনে অনেক খুশি। অনেক হয়েছে, অনেক পুরনো কথা বলা হয়েছে। এবার চলুন গল্পে ফেরা যাক। নিজের কেবিনে বসে ল্যাপটপে একটা অফিসিয়ালি কাজ করছিলাম। তখনই অফিসের ম্যানেজার আসলো। ও হ্যাঁ, আপনাদের তো বলা হয়নি, আগের ম্যানেজার মানে নাসির আঙ্কেল, তার অনেক বয়স হয়েছে, তাই আমি তাকে এখন রেস্ট নিতে বলি। তিনি তো আমাকে একা রেখে যেতেই চাচ্ছিলেন না। তারপরেও আঙ্কেলের ছেলেকে বুঝিয়ে আঙ্কেলকে চাকরি থেকে অবসরপ্রাপ্ত করাই। আর আঙ্কেলের জায়গায় নতুন ম্যানেজার এখনও নিয়োগ করা হয়নি। আপাতত অফিসের একজন পুরনো স্টাফ ম্যানেজার পদে আছেন। কয়েকদিন পরে নতুন ম্যানেজার নিয়োগ করা হবে। স্যার ভিতরে আসবো? হ্যাঁ আসুন, বসুন। ধন্যবাদ স্যার। স্যার আজকে ইউএস থেকে অনেক বড় একটা প্রজেক্ট এসেছে আমাদের কোম্পানির কাছে। কি প্রজেক্ট দেখি? এরপর প্রজেক্টের ফাইল আমার দিকে এগিয়ে দিল। আমি ফাইলটা দেখতে লাগলাম। আমি ফাইল দেখে পুরো অবাক, কারণ এত বড় প্রজেক্ট আমি আগে কখনো করিনি। আর ফাইলগুলো কমপ্লিট করতে অনেক সময় দরকার, আর এখানে মাত্র 1 মাসের টাইম দেওয়া আছে। এটা আমার পক্ষে করা সম্ভব হবে না। তাই আমি ম্যানেজারকে বললাম, সব কিছু ঠিক আছে, কিন্তু এত বড় প্রজেক্ট মাত্র 1 মাসে আমরা হ্যান্ডেল করতে পারবো না, আপনি না করে দিন। স্যার আমি জানি আমরা পারবো না, তাই আমি এর বিকল্প পরিকল্পনা করে রেখেছি। ম্যানেজারের কথা একটু অবাক হলাম। বিকল্প পদ্ধতি মানে? স্যার আমাদের পক্ষে এই ফাইলটা কমপ্লিট করা সম্ভব না, কিন্তু যদি 2টা ইন্টারন্যাশনাল কোম্পানি একসাথে মিলে এই কাজটা করে তাহলে তো 1 মাস আগে ফাইলটা কমপ্লিট হয়ে যাবে। আর তাছাড়াও স্যার সকলে আমাদের কোম্পানির কথা জেনেও যাবে এবং ভবিষ্যতে এর থেকে বড় বড় ফাইল আমাদের দেবে। ম্যানেজারের কাছ থেকে এমন বুদ্ধি শুনে আমি অনেক অবাক হলাম, তার সাথে খুশি হলাম, কারণ 2টো কোম্পানি এক জায়গায় বসে একসাথে কাজ করলে অনেক সহজেই ফাইলটা কমপ্লিট হয়ে যাবে। সব কিছু ঠিক আছে, কিন্তু কি স্যার? কোন কোম্পানিকে বলবো তাই ভাবতেছি, কারণ এটা অনেক বড় একটা প্রজেক্ট। যে কোনো কোম্পানিকে তো আর বলা যায় না। স্যার সেসব কিছু নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমার দেখা অনেক ভালো একটা কোম্পানি আছে, আর সেই কোম্পানির রিভিউ অনেক ভালো। কোন কোম্পানি? এরপর ম্যানেজার আমার সামনে থেকে আমার ল্যাপটপ নিয়ে গুগল থেকে একটা কোম্পানি সার্চ করে বের করলো, সেটা আমার সামনে ধরলো। স্যার এটা হচ্ছে ঢাকার একটা বড় কোম্পানি, এডিবি ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানির কোনো ব্যাড কমেন্ট নেই, আপনি নিজেই চেক করে দেখুন। এরপর আমি কোম্পানি সব কিছু দেখতে লাগলাম। অনেক ভালো কাজ করে কোম্পানিটি, তাই অনেক ভেবে চিন্তে বললাম আমি রাজি। তবে কোম্পানির বস কি রাজি হবে? স্যার কোম্পানির মালিককে আমি আগে থেকেই বলে রেখেছি, তবে সমস্যা একটাই। কি সমস্যা? সমস্যা আছে স্যার, কোম্পানির যে মালিক তিনি একজন মেয়ে, আর সিলেট তার কোনো রিলেটিভ নেই। আর আপনি তো জানেনই এই ফাইলের কাজটা এক জায়গায় বসে করতে হবে, তাই তাকে তো সিলেট আসতেই হবে। কিন্তু থাকবে কোথায়? কোথায় আবার? হোটেলে থাকবে? স্যার আপনি হয়তো ভুলে গেছেন, আমাদের অফিস থেকে হোটেল অনেক দূর। সেখান থেকে রোজ এখানে আসতে হলে দিনের অর্ধেক টাইম শেষ হয়ে যাবে। তাহলে এখন কি করতে চান আপনি? বলেছিলাম যে স্যার আপনার বাসা তো পুরোটাই খালি, শুধু আপনি আর আপনার বোন থাকেন। তাহলে যদি আপনি দয়া করে 1 মাসের জন্য ম্যাডামকে আপনার বাসায় থাকতে দিতেন। এটাই সম্ভব না, আপনি অন্য একটা কোম্পানি দেখেন। স্যার প্লিজ না করবেন না। আমি তাদেরকে কথা দিয়ে ফেলেছি যে আমরা তাদেরকে এই প্রজেক্ট শেয়ার নেব। আমার খুব রাগ হচ্ছিল, এই জন্যে আমি একে পার্মানেন্ট ম্যানেজার বানাইনি, কারণ আমি জানি এই ছেলে সবসময় একটু বেশি বোঝে। আপনাকে এই জন্যই আমি। প্লিজ স্যার না করবেন না, আর কখনো এমন ভুল করব না। সরি স্যার। কিছু সময় ম্যানেজারকে বকাবকি করে বের করে দিলাম, আর সে নাকি চুক্তিতে সাইন করে দিয়েছে আগে থেকেই, তাই আমাকে বাধ্য হয়ে রাজি হতে হলো। কি যে ঝামেলায় পড়লাম। আমার বাসায় কেন আমি এক অপরিচিত মেয়েকে থাকতে দেব? শালার ম্যানেজারটাও হয়েছে একটা গাধা, কিচ্ছু বোঝে না, শুধু সব কিছুর আগে থাকে। আমি আবার ম্যানেজারকে ডেকে পাঠালাম। কিছু সময় পরে ম্যানেজার এলো। স্যার আসবো? হ্যাঁ আসুন। স্যার কিছু বলবেন? হ্যাঁ, মেয়েটা কখন আসবে? স্যার কাল বিকালে আসবে, আনুমানিক 4টা অথবা 5টা সময় আসবে। আমার বাসার ঠিকানা দিয়েছেন? জি স্যার দিয়েছি। এটাই আপনার দোষ, আপনি সব কিছুর আগেই থাকেন। আমি কি আপনাকে আমার বাসার ঠিকানা দিতে বলেছি? সরি স্যার, ভুল হয়ে গেছে। আপনি আমাকে পাগল করে দেবেন,
আপনি এখন আসেন, আগে প্রজেক্টটা শেষ করে নেই, তারপর আপনাকে দেখতেছি। এরপর ম্যানেজার আর কিছু না বলে ভয়ে ভয়ে চলে গেল। এরপর আমি আমার কাজে মন দিলাম। এদিকে আদিবা অফিসে মন খারাপ করে বসে আছে। তখন অফিসের একজন কর্মচারী এসে বলল, ম্যাম ভিতরে আসবো? আসুন। ম্যাম, সিলেটে যে লোকটার সাথে চুক্তি হয়েছিল সেই লোক তার বসকে রাজি করেছে, কালকেই আপনার যেতে বলেছে। আচ্ছা, আপনি আসুন এইবার। এরপর অফিসের কর্মচারী লোকটা চলে গেল। আদিবার মুখে একটা হাসি ফুটে উঠল, কারণ সে কালকে সিলেট যাবে। তার বিশ্বাস সে আমাকে সিলেটে খুঁজে পাবে। তার কারণ প্রায় আমি বলতাম সিলেট আমার খুব প্রিয়, কিন্তু একটা দুর্ঘটনার কারণে সিলেট আর ভালো লাগে না। আমি একদিন তাকে বলেছিলাম যে পড়াশোনা শেষ করে আবার সিলেট ফিরে যাব। এই কথাটা আদিবার মাথায় আজও ঘুরপাক খায়। সিলেট যাওয়ার কারণ এই প্রজেক্ট না শুধু, আদিবা সিলেট যাওয়ার মূল কারণ হচ্ছে আমি। তার বিশ্বাস সে আমাকে সিলেটে খুঁজে পাবেই। কোথায় কিভাবে খুঁজবে সেটা জানে না, তবে যেভাবে হোক খুঁজে বের করবেই। এরপর আদিবা অফিস থেকে বাসায় যায়। বাসায় গিয়ে তার বাবাকে রাজি করায়। তার বাবা তো রাজি হচ্ছিল না। কি করে তার মেয়েকে একা একটা শহরে তিনি ছেড়ে দিবে? কিন্তু আদিবার জেদ বাধ্য করে রাজি হতে। আদিবা তার সবকিছু গুছিয়ে রাখে, কারণ কাল সকালে খাবার খেয়ে বেরিয়ে যাবে সে। যেতে যেতে হয়তো বিকেল হয়ে যাবে। এদিকে আমি অফিস শেষ হওয়ার একটু আগে বাসায় চলে আসি। বাসায় এসে কলিং বেল বাজাতে আপু এসে দরজা খুলে দেয়। আমাকে দেখে একটা মুচকে হাসি দিয়ে বলল, ভাইয়া আজকে তুমি এত তাড়াতাড়ি বাসায় আসলে যে? তোকে নিয়ে আজকে একটু ঘুরতে বের হবো, তাই তাড়াতাড়ি বাসায় চলে এসেছি। সত্যি ভাইয়া? হ্যাঁ সত্যি। আচ্ছা ভাইয়া, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার রেডি করতেছি। ওকে মহারানী। এরপর আমি ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে বের হলাম, কিন্তু নিচে এসে অনেক অবাক হলাম, কারণ জান্নাত নতুন জামা কাপড় পরে একদম রেডি। কি রে আপু, তুই এত তাড়াতাড়ি রেডি হলে কিভাবে? বাইরে আমি ঘুরতে যাব না, দেরি করলে তো আমারই লস। পাগলি একটা। এরপর খাবার খেয়ে জান্নাতকে নিয়ে ঘুরতে বের হলাম। অনেক ঘোরাঘুরির পরে জান্নাতকে বললাম, আপু তোমার কাছে একটা গিফট চেয়েছিলে না? কখন? কেন মনে নেই? বলেছিলে একদিন যে পরীক্ষা যদি ভালো রেজাল্ট করিস তাহলে আমি যেন তোকে একটা গিফট দেই। ও হ্যাঁ, আমার গিফট কই? এখন মনে পড়েছে? আচ্ছা, তোকে 2 দিন পরে গিফট দেবো, ওকে? ওকে ভাইয়া। এরপর আমি আর আপু বাসায় চলে এলাম। এইভাবে আজকের দিনটাও কেটে গেল। সকাল সকাল জান্নাতের ডাকে আমার ঘুমটা ভেঙে গেল। আমি হালকা চোখ মেলে দেখি জান্নাত হাতে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। জান্নাতের জন্য ঘুম থেকে উঠতে বাধ্য হলাম। ভাইয়া তুমি যে এত ঘুম কোথায় পাও কে জানে। ধুর, ভালো লাগে না রোজ সকাল সকাল তুই আমার ঘুম ভাঙিয়ে দিস। যার জন্য করি চুরি সেই বলে চোর। তুমি তো আমাকে এসে বলো যে জান্নাত কাল সকালে একটু তাড়াতাড়ি ডেকে দিস, সকালে অফিসে অনেক কাজ আছে। সরি, এই যে কান ধরছি বোন। হয়েছে, আর মজা করা লাগবে না। ফ্রেশ হয়ে চা খেয়ে নিও, এই যে টেবিলের উপর রেখে গেলাম। বেশি লেট করলে চা ঠান্ডা হয়ে যাবে কিন্তু। আচ্ছা মহারানী। এরপর জান্নাত আমার বিছানা গুছিয়ে রেখে নিচে চলে গেল। আমি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে জান্নাতের বানানো চা খেতে লাগলাম। আমার বোনের কথা আর কি বলবো, একদম অস্থির চা বানায়, যে একবার মুখে দেবে সে আর জীবনে বলতে পারবে না। আমি আমার সব কাজ সেরে একবারে রেডি হয়ে নিচে গেলাম। সেখানে গিয়ে দেখি জান্নাত আমার জন্য খাবার টেবিলে বসে আছে। আমি এর কাছে গিয়ে বললাম, এবার তাড়াতাড়ি খাওয়া শুরু কর দেখি। ভাইয়া। জান্নাত, তোকে একটা কথা বলতে আমার মনেই ছিল না। কি কথা ভাইয়া? আজকে আমাদের বাড়িতে একজন নতুন অতিথি আসবে, 1 মাস আমাদের বাসায় থাকবে। কে আসবে ভাইয়া? আসবে একটা মেয়ে, অফিসের কাজের জন্য আমাদের বাসায় থেকে আমাদের সাথে কাজ করবে। ওয়াও, তাহলে তো ভালোই। এত বড় বাড়িটা একদম ফাঁকা থাকে সব সময়, কেউ আসলে তো অনেক ভালো হয়। হ্যাঁ, আর বউকে বলে দিস এরপর থেকে যেন 3 জনের খাবার রান্না করে। আচ্ছা ভাইয়া। তুই কলেজে যাবি না আজকে? না ভাইয়া, আজকে যেতে ইচ্ছে করতেছে না। আচ্ছা যাস না তাহলে, আমি অফিস যাচ্ছি, আসতে লেট হলে চিন্তা করা লাগবে না। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, আমি গেলাম। ভাইয়া অফিস থেকে আসার সময় আমার জন্য ফুচকা চকলেট নিয়ে আসবে কিন্তু। আচ্ছা। এরপর আমি গাড়ি বের করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে ড্রাইভার চাচা আসবে না, উনি 1 সপ্তাহের ছুটি নিয়েছে, তাই আমি ড্রাইভ করতে লাগলাম। অন্যদিকে আদিবা তৈরি হয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিল। আদিবার বাবা তো আদিবাকে আসতে দিতে চাচ্ছিল না। আদিবা অনেক বুঝিয়ে বাসে উঠে পড়ল। আদিবার বাবা আদিবাকে নিজেদের গাড়িতে করেই যেতে বলেছে, কিন্তু আদিবা ইচ্ছে করে আনেনি, সেইভাবে বাসে করে যেতে চায়। আদিবা নিজের সিটে বসে আমার কথা ভাবতেছে, সেই কবে শেষ দেখা হয়েছিল, সেই দিন কতই না খারাপ কিছু ঘটেছিল। আদিবা চাইলেও জীবন ওই দিনগুলোর কথা বলতে পারবে না। আদিবার চিন্তার ঘোর কাটলো আমার কোম্পানির ম্যানেজারের ফোনে। আদিবার নাম্বার একবার দেখে রিসিভ করলো। ম্যাম, আপনি কি রওনা দিয়েছেন? জি, এইমাত্র বাসে উঠলাম। ম্যাম, আপনি সিলেট বাস স্ট্যান্ডে আসার 10 মিনিট আগে আমাকে ফোন দেবেন।
আমি গাড়ি নিয়ে আপনাকে নিতে আসবো। আর আপনাকে অনেক ধন্যবাদ এত বড় কোম্পানির সাথে আমাদের কোম্পানির ডিলটা করার জন্য। ম্যাম, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আপনি বরং আমাদের কোম্পানির বসকে ধন্যবাদটা দিন। অবশ্যই। আর আপনাদের কোম্পানির মালিকের নামটা যেন কি? আদিবা মনে মনে ভাবলো মালিকের নামটা জেনে রাখা উচিত, তার কিছু না ভেবে জিজ্ঞাসা করে ফেললো। জি, শ্রাবণ আহমেদ ইমন স্যার, কোম্পানিটা। আদিবা শ্রাবণ নামটা শুনে চুপ হয়ে গেল, বুকের ভিতরটা কেঁপে উঠলো আর ভাবলো এটা যদি আমার শ্রাবণ হতো তাহলে কতই না ভালো হতো, আমাকে আর কষ্ট করে শ্রাবণকে খোঁজা লাগতো না। ম্যানেজার দেখলো যে আদিবা চুপ হয়ে আছে, তিনি আবারও বললেন, হ্যালো ম্যাম, কথা বলতেছেন না কেন? ম্যানেজারের কথায় আদিবার ঘোর কাটলো, তাই কিছু বুঝতে না দিয়ে স্বাভাবিকভাবে উত্তর দিল, ও আচ্ছা, বুঝতে পারছি, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এরপর ফোন কেটে দিল আদিবা। আজ নিজেই নিজেকে বলতে লাগলো, আমার মাঝে মাঝে যে কি হয়ে যেত তা আমি নিজেই জানি না। এভাবে আমি থাকতে পারবো না, আমাকে যেভাবেই হোক শ্রাবণকে খুঁজে বের করতে হবে। আমি জানি শ্রাবণ হয়তো আমার উপরে অনেক রাগ অভিমান করে বসে আছে, কিন্তু আমি ওকে একবার পেলে, শুধুমাত্র একবার পেলে আর যেতে দিব না, আর সব রাগ অভিমান ভেঙে দিব। কিন্তু শ্রাবণ কি এখন আমার জন্য অপেক্ষা করে আছে, নাকি ও বিয়ে করে ফেলেছে? না না, আমি এগুলো কি ভাবতেছি? আমি থাকতে ও কখনো অন্য কাউকে বিয়ে করতে পারে না। আমি কিছুই ভাবতে পারতেছি না, আমার মাথা ব্যথা করতেছে। আমাকে যেভাবেই হোক শ্রাবণকে খুঁজে বের করতে হবে, তা না হলে আমি এভাবে বাঁচতে পারবো না। এগুলো ভাবতে ভাবতে আদিবা বাসের সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল, আর বাস তার আপন গতিতে চলতে থাকলো। এদিকে আমি নিজের কেবিনে বসে আছি, এখন হাতে তেমন কোনো কাজ নেই তাই বসে আছি আর অনেক কিছু চিন্তা করতেছি। তখনই ম্যানেজার এলো। স্যার, ভিতরে আসবো? হ্যাঁ, আসুন। স্যার, এই যে নতুন প্রজেক্টের সব কাগজপত্র আর ল্যাপটপে সকল প্ল্যান করা আছে। ম্যানেজার আমার দিকে কিছু কাগজের ফাইল আর একটা ল্যাপটপ দিয়ে বলল। আমি সব কিছু দেখতে লাগলাম, এরপর সব কিছু দেখে বললাম, হ্যাঁ সব ঠিক আছে, গুড জব। ধন্যবাদ স্যার। সব কিছুই ঠিক আছে, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। আপনাকে আমি সব ফাইলের এক কপি করে দিচ্ছি, আপনি এগুলো আমাদের সকল স্টাফদের দিয়ে দিন আর বলবেন যে এই ফাইলটা যেন তারা খুব গুরুত্বপূর্ণভাবে দেখে, আর কাজ শেষ হলে অফিসের পক্ষ থেকে পার্টি দেওয়া হবে, সবাইকে এটাও জানিয়ে দিন। জি স্যার, আমি এখনই সবাইকে গিয়ে জানিয়ে দিচ্ছি। আর আপনার সেই ম্যাডাম কোথায়, আসবে নাকি আসবে না? জি স্যার, আসবে না, রওনা দেওয়া শেষ। এই ছেলে তো দেখি ম্যাডামকে নিয়ে অনেক ইন্টারেস্ট, আমার তো এটা ভালোই লাগতেছিল না, তাই বললাম আচ্ছা আপনি এখন আসেন। এরপর ম্যানেজার চলে গেল। আমি আমার কেবিনে বসে আছি, কেন জানি আজকে খুব আদিবার কথা মনে পড়তেছে, তাই মোবাইলটা বের করে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছি। কি নিষ্পাপ চেহারা, আমি যতবারই দেখি ততবারই নতুন করে আদিবার প্রেমে পড়ে যাই। আমি জানি আমার এই আদিবা অন্য কারো, কিন্তু আমি কি করব? আমি তো সারা জীবনেও কীভাবে ভালোবেসে যাব। আর আজকাল তো ভালোবাসা কেউ দেখে না, সবাই দেখে টাকা। হঠাৎ করে রাফির কথায় আমার ঘোর কাটলো। এ কি রাফি, তুই কখন এলি আমার কেবিনে? হয়তো ভাবনার সময় এসেছে, যাই হোক তুই কখন আসলি? আমি কখন আসলাম সেটা বড় কথা না। তাহলে বড় কথা কি? বড় কথা হচ্ছে তুই এতক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে কি ভাবছিলি? কিছু না। আমি জানি তুই আদিবার ছবি দেখতেছিলি, কিন্তু শ্রাবণ এভাবে আর কতদিন চলবে? জানি না, কিন্তু তবে এইভাবে আমি ভালো আছি। তোর কি কোনো চিন্তা ভাবনা নেই? তুই কি এভাবে সারা জীবন থাকবি নাকি? ভাই তুই জানিস যে আমি আদিবাকে কতটা ভালোবাসি। তুমি আবার শুরু করছো শ্রাবণের কাছে এসে, ওকে এগুলো বলে কোনো লাভ নেই। তো কি করব, আমার বন্ধু তো, তাই এভাবে দেখতে পারি না। যাকে বললে কাজ হবে তাকেই বলতে হবে। কাকে বললে কাজ হবে? আমি শুধু চুপ করে রাফিয়া শিমলার কথা শুনেই যাচ্ছি। এই দুটো যা শুরু করেছে তাতে মনে হয় আমাকে বিয়ে না দিয়ে থামবে না। একেবারে শ্রাবণের বাসায় গিয়ে জান্নাতকে বলতে হবে। ইনি তো এই পৃথিবীতে আবার জান্নাতের কথা ছাড়া আর কারো কথাই শোনে না। তুমি ঠিক বলেছো। আমি ওদের কথা শুনে একটা হাসি দিলাম আর বললাম, তোরা তোদের মজা বন্ধ কর, আর যে কাজ দিয়েছি সেটা মন দিয়ে কর। সেটাই বলতে হবে না, আমরা যাচ্ছি। বাবু চলো। রাফি আমাকে শুনেই কথাটা বলল, যাতে করে বিয়ে করাটা একটু ইচ্ছে জাগে। আমি ওদের কাণ্ড দেখে না এসে পারলাম না। আজ বিকেলে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাই আমি আর কোনো দিক দিয়ে মন না দিয়ে কাজে মন দিলাম। এদিকে আদিবা সিলেট বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে। অফিসের ম্যানেজারকে আগে থেকেই ফোন করে জানিয়ে দিয়েছে আদিবা প্রায় 10 মিনিট বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ তাকে নিতে আসতেছে না। ফোন বের করে ম্যানেজারকে ফোন দিতে যাবে, তখনই দেখতে পেয়ে একটা গাড়ি সে তার সামনে থামে। আদিবা সে দেখে কোম্পানির ম্যানেজার, ফেসবুকে ছবি দেখেছে, তাই চিন্তা অসুবিধা হয়নি। ম্যাম, ভেতরে এসে বসুন। এরপর আদিবার কিছু না বলে গাড়ির ভিতরে গিয়ে বসলো।
সরি ম্যাম, আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল। ইটস ওকে, তবে আমি লেট মানুষ অনেক অপছন্দ করি। সরি ম্যাম। আচ্ছা ঠিক আছে। ম্যাম, আপনি এখন কি সোজা স্যারের বাসায় যাবেন নাকি আগে গিয়ে স্যারের সাথে কথা বলবেন? তোমার স্যার কোথায়? স্যার এখন অফিসে একটা মিটিং করতেছে। আচ্ছা আগে তোমাদের অফিসে চলো, একবার কোম্পানিটা দেখে যাই। ওকে ম্যাম। কিছু সময় পর আদিবা আমার অফিসের সামনে এসে পৌঁছালো। আদিবা গাড়ি থেকে নেমে বাইরে থেকেই দেখতে লাগলো, যেমন নাম শুনেছে কোম্পানির ঠিক তেমনই দেখতে। এরপর আদিবা ম্যানেজারের পিছু পিছু যেতে লাগলো। ম্যানেজার আদিবাকে নিয়ে আমার কেবিনে চলে এলো, কিন্তু এসে দেখে আমি কেবিনে নেই, কারণ আমি তখন মিটিং করছি। ম্যানেজার সেটা বুঝতে পেরে আদিবাকে বলল, ম্যাম আপনি স্যারের কেবিনে অপেক্ষা করতে থাকুন, আমি স্যারকে ভিতরে পাঠিয়ে দিচ্ছি, এরপর আপনি পরিচিত হয়ে নিন। আচ্ছা। এরপর আদিবা আমার কেবিনে একটা চেয়ার টেনে বসে পড়লো আর চারদিকে তাকিয়ে দেখতে লাগলো। আদিবার এক দেখাতেই অফিসটা ভালো লেগে গেল। এর বাইরে থেকে যত সুন্দর, ভেতরে তার থেকে বেশি সুন্দর। আদিবা চুপ করে বসে রইল আর মনে মনে বলতেছে, কখন আসবে অফিসের বস কে জানে। আজকে সারাদিন এসে অনেক ক্লান্ত হয়ে গেছে। এদিকে আমি একটা কোম্পানির সাথে মিটিং করে কনফারেন্স রুমে গেলাম। সেখানে গিয়ে দেখি ম্যানেজার দাঁড়িয়ে আছে। আমি সেখানে যাওয়ার সাথে সাথেই বলল, স্যার মিটিং শেষ হয়েছে? হ্যাঁ, আর আমি এখন বাসায় যাচ্ছি, অনেক ক্লান্ত লাগতেছে। এই বলে আমি রুম থেকে বেরোতে যাব, তখনই ম্যানেজার আবার বলল, স্যার আপনার সাথে দেখা করার জন্য একজন অপেক্ষা করতেছে। আমার সাথে? আমার সাথে এখন আবার কে দেখা করতে চায়? স্যার আপনাকে বলেছিলাম না, ওই যে এডিবি ইন্ডাস্ট্রির মালিক। ও, উনি এসেছেন? কোথায়? জি স্যার, ম্যাডামকে আমি আপনার কেবিনে নিয়ে এসে গিয়েছিলাম, কিন্তু সেখানে আপনাকে পাইনি, তাই ম্যামকে আপনার কেবিনেই রেখে এসেছি। ও আচ্ছা, আমি তাহলে দেখা করে আসি। এরপর আমি আমার কেবিনের দিকে যেতে লাগলাম, কিন্তু একটা অবাক করার ব্যাপার হচ্ছে, আমি কেবিনের দিকে যত এগিয়ে যাচ্ছি ততই কেমন যেন বুকের ভেতর খালি খালি মনে হচ্ছে, কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। আমি সেসব কিছু না ভেবেই নিজের কেবিনে প্রবেশ করলাম। আমি কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকে গেলাম। সেখানে গিয়ে দেখে একটা মেয়ে উল্টো দিকে করে বসে আছে, মানে আমার চেয়ারের দিকে। আমি আরেকটু সামনে গিয়ে কোনো দিকে না তাকিয়ে নিজের চেয়ারে গিয়ে বসলাম। চেয়ারে বসে যেই মাত্র সামনে তাকালাম, আমার চোখ দুটো বড় হয়ে গেল।